জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা রায়মার্টিন থেকে আসা অর্থাৎ মডেল পেপার 2 নিয়ে আলোচনা করব, যেখানে 2026 সালের অর্থাৎ আমাদের যে ক্লাস 12-এর যেটা তো আমাদের ব্যাখ্যামূলক কোশ্চেনগুলো আসবে, যেটা সেমিস্টার 4-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে আমরা শুরু করছি। এখানে প্রথম যে কোশ্চেনটা বলেছে দেখো, উত্তল দর্পণে সাধারণত অসৎ প্রতিবিম্ব গঠিত হলেও কোন পরিস্থিতিতে এই দর্পণে সৎ প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্রের সাহায্যে দেখাও। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। অর্থাৎ সেকশন এর একের দাগের যে কোশ্চেনটা, একের দেখো কি হয়। উত্তল দর্পণ যেটা হয় জেনারেলি, ধরো এটা একটা উত্তল দর্পণ, এর পিছন দিকটা হচ্ছে আমাদের পারদলেপা আছে, সামনের এই যে অংশটা এটা হচ্ছে আমাদের মূল বিন্দু বা মেরু, ঠিক আছে। এখানে ধরো ফোকাস বিন্দু, তার ডবল দূরত্বে এটা ধরো সি বা বক্রতা কেন্দ্র, ঠিক আছে। এখন কি হয়, সাধারণত এটা ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সমস্ত রশ্মি প্যারালালি আসে সেটা আমরা জানি যে এখানে ফোকাসের মধ্যে পাস করবে, তো সেক্ষেত্রে মনে হবে ফোকাসের মধ্যে পাস করছে, এইভাবে আমাদেরকে টেনে নিতে হয় রশ্মিটা। তার মানে এইভাবে আসে, ঠিক আছে। এইখানে অ্যাকচুয়ালি বস্তুটা ছিল, ধরে নিচ্ছি, জাস্ট আমাদের ধরে নিচ্ছি। আর যেটাই সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে পাস করতে যায় সেটাই সেন্টার অফ কার্ভেচার, যেটা এখানে ডট ডট করে টানছি, ঠিক আছে। এইটার মধ্যে দিয়ে পাস করে এইদিকে ব্যাক করে ফিরে আসে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যে জায়গাটা টাচ করছে দুটো রশ্মি, এইখানটাতে একটা আমাদের অসৎ বিম্ব, এটা হচ্ছে অসৎ বিম্ব তৈরি করে। মনে থাকবে কথাটা, অসৎ বিম্ব তৈরি করে। তাহলে এটা হচ্ছে কিন্তু সৎ বস্তু। এখন যদি সৎ বস্তু, এখন যদি ঘটনাটা উল্টে দেওয়া যায়, উল্টে দেওয়া বলতে আলোর যে প্রত্যাবর্তন নীতি, মনে রাখবে আলোর প্রত্যাবর্তন নীতি, প্রত্যাবর্তন নীতি যদি প্রয়োগ করা হয়, মানে রশ্মিগুলো এই দিক থেকে এসে এখানে মিট করে এই প্রতিবিম্ব তৈরি করেছে। যদি ধরে নিই যে এইটাই বস্তুটা আছে, অর্থাৎ এইটাই হচ্ছে বস্তু, ঠিক আছে, এটাই বস্তু কাজ করছে, তখন কিন্তু আলোর যে ডিরেকশনগুলো এখান থেকে যে রশ্মিটা আছে এখান থেকে সেটা ব্যাক করছে, এবং এই যে রশ্মিটা ধরো এই দিক থেকে আসছিল, এই দিক থেকে আসছিল, সে কিন্তু এখন এই দিকে ব্যাক করবে। বোঝাতে পেরেছি কথাটা? অর্থাৎ আলোর প্রত্যাবর্তন নীতি অনুসারে এই রশ্মিটা যেটা আসছিল সেটা এখন এই দিকে ব্যাক করছে। তো এই যে জায়গাটা এখানে কিন্তু ধরে নাও যে এইখানটাতে এখন বস্তুটা আছে, ঠিক আছে, তখন এইখানটাতে দেখো প্রতিবিম্ব গঠন করবে। তাহলে বোঝা গেল? অর্থাৎ যদি আমরা এই মূল বিন্দু এবং ফোকাসের মধ্যে একটা অসৎ বস্তুকে রাখি, ভালো করে মনে রাখবে, অসৎ বস্তু, এখানে কিন্তু ডট ডট করে টানা হচ্ছে সবকিছু, কারণ দর্পণের পিছনে অ্যাকচুয়ালি কোনো জায়গা নাই, পিছন দিকে কোনো আলো রশ্মি যায় না, মনে হয় যেন যাচ্ছে। যখনই মনে হয়, মানে যাহাই ডট ডট তাহাই কাল্পনিক, তাহাই অসৎ বিম্ব। তাহলে সেক্ষেত্রে মনে হবে স্টার চিহ্ন লিখে রাখছি, যদি দর্পণের উত্তল দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে একটি অসৎ বস্তুকে রাখা হয়, কি করে বুঝবে এটা অসৎ বস্তু? যেই যে ডট ডট করে টানা হচ্ছে, যখনই ডট ডট করে টানা হবে সেটা হচ্ছে অসৎ বস্তু, ঠিক আছে। তাহলে একটি সদ্বিম্ব গঠন করে, কোথায় সদ্বিম্ব গঠন করছে? দর্পণের সামনে, এটা হচ্ছে তখন সদ্বিম্ব, অর্থাৎ এটা হচ্ছে সৎ প্রতিবিম্ব বা সদ্বিম্ব। মনে থাকবে কথাটা? তাহলে এটাই হচ্ছে আমাদের সদ্বিম্ব রাশিমালা। অর্থাৎ কি বললাম, ঘটনাটা ঠিক উল্টোটা, যে এখানে যদি কোনো সৎ বস্তু থাকে সেক্ষেত্রে তার প্রতিবিম্ব অসৎ প্রতিবিম্ব এখানে তৈরি করে, কিন্তু যদি আলোর প্রত্যাবর্তন নীতি অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ এখানে যদি বস্তুটাকে রাখা হয়, তখন আলোর যে পথে এসছে ঠিক সে তার উল্টো পথেই ফিরে যাবে, মানে ব্যাকে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, উল্টো পথেই ফিরে যাবে। সেক্ষেত্রে যাচ্ছিল এইদিকে, হয় এইদিকে ব্যাক করছিল, এখন যদি এই দিক থেকে লাইট আসে তখন সে যাওয়ার চেষ্টা করছিল এইদিকে, দর্পণটা থাকার জন্য এখানে যেতে পারলো না, তখন কিন্তু এই দিকে ব্যাক করবে, এবং এই যে জায়গাটা মিট করছে এটা হচ্ছে তখন সৎ বিম্ব তৈরি করবে, অর্থাৎ এক্ষেত্রে উত্তল দর্পণ সৎ প্রতিবিম্ব গঠন করে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট। এবং কেন করে সেটা দেখো এখানে লিখে দেওয়া হয়েছে। পরের কোশ্চেন অথবা আছে, কোনো মাধ্যমে প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও। আচ্ছা, আমরা তাহলে এটা একটু মুছে দিই। এটা দু রকম ভাবে সংজ্ঞায়িত করা যায়। ধরো এটা একটা কাঁচ মাধ্যম, ঠিক আছে। কাঁচ মানে হচ্ছে, কাঁচটা হচ্ছে ঘন, এখানে একটা বিভেদ তল কল্পনা করছি, এই এবিটা হচ্ছে বিভেদ তল। ওকে, তো এখান থেকে ধরো রশ্মি যাচ্ছে, যে এখানে প্রতিসরণের পর এইদিকে বেঁকে গেছে, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর অ্যাঙ্গেল। তাহলে এটা ধরো আমি বলছি যে এর যে প্রতিসরাঙ্ক μ1, এর হচ্ছে μ2। এই মাধ্যমে আলোর বেগ হচ্ছে সি, এর মাধ্যমে আলোর বেগ হচ্ছে ভি। তাহলে সাইন আই বাই সাইন আর সমান হবে সি বাই ভি, সমান এটাকে ডিনোট করা হবে মিউ। অর্থাৎ কোন স্থানে আলোক রশ্মি প্রতিসরণের ক্ষেত্রে প্রথম মাধ্যমের কোণে সাইন, মানে সাইন আই,
এবং দ্বিতীয় মাধ্যমে আর অর্থাৎ সাইন আর মানে প্রতিসরণ কোণের সাইন, এদের অনুপাতটা একটা ধ্রুবক, সেটাকে বলা হয় প্রতিসরাঙ্ক, যেটা শূন্য মাধ্যমে আলোর বেগ এবং ওই যে মাধ্যম এটা ধরো শূন্য মাধ্যম বা বায়ু। ঠিক আছে, এখানে আলোর বেগটাও আমি ধরে নিচ্ছি সি, এখানে হচ্ছে আলোর বেগ ভি এর অনুপাত, সেটাই হচ্ছে প্রতিসরাঙ্ক। ওকে, তারপর বলেছে পরম প্রতিসরাঙ্ক আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। আচ্ছা, আমরা এই ছবিটা ইউজ করছি, আমরা এখান থেকেই শুরু করব। ধরে নাও এখন এই মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ 1, এই মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ 2। ঠিক আছে, তাহলে পরম প্রতিসরাঙ্ক মানে হচ্ছে পরম প্রতিসরাঙ্ক, সেটা এটা স্টার চিহ্ন দিয়ে রাখছি কারণ জায়গাটা একই কোশ্চেনের অন্তর্গত। পরম প্রতিসরাঙ্ক মানে হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক, অর্থাৎ পরম প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের জন্য, প্রথম মাধ্যম। তাহলে সেটাকে লেখা হবে মিউ 1 সমান হচ্ছে c/v1। ঠিক আছে, ধরো এই মাধ্যমে মানে এই মাধ্যমে আলোর বেগটাকে আমি এখন ধরে নিচ্ছি v1। ওকে, আর শূন্য মাধ্যমে আলোর বেগটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, এইটাকে ধরছি এখন c। আমরা একই ছবি অ্যাকচুয়ালি ইউজ করছি না, ছবিটা একটু চেঞ্জ করে নিচ্ছি, তোমরা বুঝতে পারছো কি চেঞ্জ করেছি, সেটা হচ্ছে c। আর এইখানে যে বেগটা এখন ধরে নিচ্ছি v2। ঠিক আছে, দ্বিতীয় মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক, দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, দেখো এইটার মান কত আসবে, দ্বিতীয় মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক মিউ 2 সমান হবে c/v2। ঠিক আছে, এখন এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক, অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের এটাকে বলা হবে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, সেটাকে বলা ডিনোট করবো 1μ2। কি লিখবো, 1μ2 মানে প্রথমের সাপেক্ষে দ্বিতীয়, তাহলে প্রথম মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ এখানে লিখবো দেখো প্রথম মাধ্যমে আলোর বেগ বাই দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ। এখানে যেমন শূন্য মাধ্যম, ধরো আমরা এখানটাকে লিখছি 0μ1, সেটাকে মিউ 1 নাম দিচ্ছি, মানে কি শূন্য মাধ্যমের সাপেক্ষে 1 নম্বর মাধ্যম, তো সে কারণে শূন্য মাধ্যমে আলোর বেগটা আগে থাকবে। এখানে 1 নম্বর সাপেক্ষে 2 নম্বর মাধ্যম, তাহলে 1 নম্বরে আলোর বেগটা আগে থাকবে বাই 2 নম্বর, এটাকে লিখতে পারি c/v2 ডিভাইডেড বাই c/v1। খেয়াল করে v1 v2 উল্টে আছে এই জায়গাটায়। ঠিক আছে, তাহলে c/v2 মানে আমরা লিখতে পারি মিউ 2, কোথা থেকে, এই যে জায়গাটা দেখো এটা আর এটা, এই দুটো থেকে লিখতে পারি মিউ 2/মিউ 1। অতএব 1μ2 সমান মিউ 2/মিউ 1। এই যে 1μ2 এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আর মিউ 2 মিউ 1 এগুলো হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। ওকে, এখানে লিখে দিয়েছি পরম প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে মিউ 1 আর আরেকটা হচ্ছে মিউ 2। আর আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে 1μ2। বোঝা গেছে, তাহলে এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্কের সাথে দুই মাধ্যমে পরম প্রতিসরাঙ্কের সম্পর্ক। ক্লিয়ার? নেক্সট আমাদের 2 এর দাগের কোশ্চেন দেখো। একটি লেন্সের বায়ুতে ক্ষমতা +3 ডায়োপ্টার, লেন্সটিকে জলে পুরোপুরি নিমজ্জিত করলে ক্ষমতা কত হবে? কাঁচের প্রতিসরাঙ্ক 3/2 এবং জলের প্রতিসরাঙ্ক 4/3। আচ্ছা, আমাদের যে লেন্স মেকার ফর্মুলা, সেখান থেকে লেখো লেন্স মেকার ফর্মুলা, বা ইংলিশও লিখতে পারো বাংলাতেও, বা লেন্স তৈরির যে ফর্মুলা সেটা হচ্ছে 1/f(a) সমান a মিউ g -1 1/r1 -1/r2। এখানে r1 r2 কি, এই যে লেন্সটা ধরো, এই যে প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ, এটার জন্য হচ্ছে ধরো এখানে কত বক্রতা তল আছে সেটা হচ্ছে r1, আর এইটার যে বক্রতা ব্যাসার্ধ ধরো এই জায়গাটা আছে বক্রতা কেন্দ্র, সেটা r2। আর এই যে লেন্সটা এর যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে বায়ুর সাপেক্ষে মিউ জি, a মিউ জি, a ফর এয়ার লিখে রাখছি, a ফর এয়ার, g ফর গ্লাস মানে কাঁচ। ঠিক আছে, g ফর গ্লাস বা কাঁচ, এটা হচ্ছে বায়ু মাধ্যমে। ওকে, এখন দেখো কি কি বলেছে কথাটা, বলেছে একে জলে ডোবানো হচ্ছে, লেন্সটিকে জলে ডোবালে, তাহলে জলে এর যে এটা হবে ফোকাস দৈর্ঘ্য 1/f(w) সমান, এটা হয়ে যাবে তখন জলের সাপেক্ষে কাঁচে, তাহলে w মিউ জি -1 1/r1 -1/r2, দুটোকে ভাগ করে দাও। অতএব 1/f(1/f(w) সমান এইটা থেকে এটা ভাগ করলে a মিউ জি -1/w মিউ জি -1। একটু আগে করলাম আমাদের যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্ক সম্পর্ক থেকে, তাহলে এটাকে দেখো মিউ জি বাই মিউ a -1 বাই মিউ জি বাই মিউ w -1, মানে গ্লাসের বা কাঁচের প্রতিসরাঙ্ক বাই জলের।
এটাকে লেখা যায় মিউজি মানে হচ্ছে কাঁচের প্রতিসরাঙ্ক, সেটা মান দিয়েছে দেখো 3/2, 3/2 -1, আর মিউ এ মানে হচ্ছে 1, মিউ এ বায়ুর যে প্রতিসরাঙ্ক 1, মিউজি সমান 3/2, আর জলের যে প্রতিসরাঙ্ক মিউ ডব্লিউ সমান 4/3। এই মানগুলো একটু মনে রাখো। ডিভাইডেড বাই মিউজি মানে হচ্ছে 3/2 বাই 4/3 -1, তাহলে মানটা কত পাচ্ছি? উপরে হাফ, নিচে 3 থেকে 9/8, 9/8 -1, মানে হাফ বাই 1/8, তাহলে মানটা পাচ্ছি দেখো 8/2 সমান 4। ওকে, এত দূর মনে রাখো, আমরা মুছে দেবো এরপর। তাহলে 1/f এ মানে কি গো? পি মানে হচ্ছে 1/f, পি মানে ক্ষমতা 1/f, তাহলে এটাকে লিখতে পারি বায়ুতে ক্ষমতা, বায়ুতে ক্ষমতা এটাকে লিখছি পি এ, আর জলে ক্ষমতা লিখছি পি ডব্লিউ। তাহলে 1/f এ এটাকে পি এ লিখবো, অতএব পি এ বাই পি ডব্লিউ সমান 4। তাহলে এখান থেকে পি ডব্লিউ সমান পি এ বাই 4, মানে পি এ মানে হচ্ছে এয়ারেতে যে ক্ষমতা, ঠিক আছে। পি এর মানটা দেখো দিচ্ছে +3 ডায়াপ্টার, তাহলে এটা হয়ে যাবে +3/4, 3/4 মানে কত? 0.75 ডায়াপ্টার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ভালো করে আবার কোশ্চেনটা বোঝো, ঠিক আছে। উত্তরে +3/4 ডায়াপ্টার দিয়েছে, এটাই দিয়েছে, ঠিক আছে। বা এটাও তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা কি করলাম, লেন্স মেকার ফর্মুলা থেকে এটা একটা পাওয়ার, মানে এটাই পি এ, ঠিক আছে। অর্থাৎ বাতাসের যে ক্ষমতা সেটা হচ্ছে পি এ, আর জলের যে ক্ষমতা সেটা হচ্ছে পি ডব্লিউ, পাওয়ার অ্যাট ডব্লিউ মানে ওয়াটারে, সেটা হচ্ছে 1/f ডব্লিউ। এটা একটু ভালো করে লিখে দিই, সমান 1/f ডব্লিউ সমান এটা আমাদের লেন্স মেকার ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, একটা ভাবতে পারো, এখানে যদি আমরা সাইন চিহ্ন বসাতাম, সাইন চিহ্ন বলতে উত্তর লেন্সের ক্ষেত্রে এই যে R1টা এইটা ডান দিকে আসছে বলে পজিটিভ, R2টা এই দিকে আসছে বাঁ দিকে নেগেটিভ, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতেই পারি প্লাস দুটোকে, মানে R2টাকে আর একটা মাইনাস হয়ে আছে যে কারণে প্লাস হচ্ছে, ঠিক আছে। R1টা পজিটিভ, এইটুকু লিখলেই বুঝতে পারবে, R2টা নেগেটিভ। এখানে বলেছে যে এফ ফোকাস দৈর্ঘ্যে একটি অবতল দর্পণের সামনে ফোকাস থেকে এক্স দূরে একটি বস্তু রাখা আছে। ফোকাস থেকে ওয়াই দূরত্বে বস্তুটি প্রতিবিম্ব গঠিত হলে 1/v + 1/u সমান 1/f, এটা হচ্ছে দর্পণ ফর্মুলা, ঠিক আছে। এই সম্পর্ক থেকে দেখাও যে xy সমান f², অর্থাৎ এটা ধরো একটা দর্পণ, ওকে, এটা একটা দর্পণ, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে তার মেরু, ও বিন্দুটা হচ্ছে মেরু, ঠিক আছে। তো এটা হচ্ছে তার ফোকাস বিন্দু, আর এটা হচ্ছে তার সি মানে বক্রতা কেন্দ্র। নোটেশন গুলো তোমরা জানো, আমরা এই ব্যাপারে কিছু লিখছি না। এফ মানে ফোকাস পয়েন্ট, সি মানে সেন্টার অফ কার্ভেচার। তো এখান থেকে এই যে দূরত্ব সেটা হচ্ছে এফ, ঠিক আছে, এই যে এখান থেকে দূরত্বটা এফ। আর এইখানে কোনো একটা বস্তু রাখা আছে, সেটা যে ডিসটেন্স সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে এক্স, এই জায়গা থেকে মানে ফোকাস থেকে দূরত্ব এক্স। ধরে নাও এর প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে, ওকে, এটা ধরো পি কিউ, এটা হচ্ছে ছোট হাতের পি ছোট হাতের কিউ, তো এই দূরত্বটা হচ্ছে ওয়াই, এখান থেকে এটা, ঠিক আছে। দিয়ে আমাদের সম্পর্কটা বার করতে হবে। তো এক কাজ করো, 1/v + 1/u সমান 1/f। এখন অবতল দর্পণের জন্য দেখো সবাই মাইনাস, ফোকাসও বাঁ দিকে আছে, বস্তুও বাঁ দিকে, প্রতিবিম্বও বাঁ দিকে, তাহলে সবাই মাইনাস, ঠিক আছে। তো সবগুলোতে মাইনাস সাইন নিলে সে কেটে কুটে প্লাসই হয়ে যাবে, আমরা সাইন চেঞ্জ করছি না, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমরা একটু যোগ করেছি, u + v/uv সমান 1/f, বা uv সমান uf + vf, বা uv - uf - vf সমান 0, বা uv - uf - vf প্লাস f² সমান f², বা কমন নিচ্ছি u × v - f মাইনাস fটা কমন নিচ্ছি, v - f সমান f², ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো u - f × v - f সমান f²। এরপর একটু বোঝো, f মানে হচ্ছে ও এফ, আচ্ছা, আর মানে হচ্ছে ও সি, ওকে, আর কি আছে, ইউ মানে হচ্ছে ও পি, ভি মানে হচ্ছে ও ছোট হাতের পি। তাহলে এখান থেকে ছবি থেকে কি পাচ্ছি, ওয়াই এর মান বা এক্স এর মান কিভাবে পাবো? এক্স মানে হচ্ছে দেখো এফ ক্যাপিটাল পি, লিখতে পারি ও পি মাইনাস ও এফ, তার মানে ওপি মানে হচ্ছে ইউ মাইনাস ছোট হাতের এফ। অনুরূপভাবে ওয়াই মানে হচ্ছে দেখো, ওয়াই মানে হচ্ছে এফ ছোট হাতের কিউ, তাহলে সেটাকে লিখতে পারি ও পি মাইনাস ও এফ। তার মানে হচ্ছে দেখো ওপি মানে কত, ভি মাইনাস এফ। তাহলে এই যে জায়গাগুলো পেয়েছি ইউ মাইনাস এফ, ভি মাইনাস এফ, এখানে বসিয়ে দাও, বা এক্স × ওয়াই সমান f², প্রুফড,
ঠিক আছে, এটা জাস্ট একটা থিওরি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে দূরত্বগুলো এক্স আর ওয়াই সেগুলো ফোকাস থেকে মাপা হচ্ছে। ফোকাস থেকে বস্তু দূরত্ব এক্স, ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব ওয়াই, দিয়ে এই ফর্মুলাটা আসছে। ঠিক আছে, ভালো করে একবার দেখে নাও। চোখের উপযোজন ক্ষমতা বলতে কি বোঝায়? দেখো, চোখের উপযোজন বলতে কি বোঝায়, ধরো এরকম একটা ডিস্টেন্সে কোনো একটা বস্তু আছে। ঠিক আছে, আমরা কি জানি যে এটা যদি একটা লেন্স হয়, এটা যদি লেন্স হয়, ধরো আমি বললাম এটা একটা বস্তুর অবস্থান 1 নম্বর অবস্থান, আর এটা হচ্ছে দূরে নিয়ে যাচ্ছি 2 নম্বর অবস্থান। তো 1 নম্বরের অবস্থানের জন্য যদি প্রতিবিম্ব এইখানে গঠিত হয়, এটা হচ্ছে 1 নম্বরের জন্য প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে 2 নম্বরের জন্য প্রতিবিম্ব এইখানে গঠিত হবে। বোঝা যাচ্ছে কথাটা? অ্যাকচুয়ালি উল্টো দিকে প্রতিবিম্বটা গঠিত হবে এই জায়গাটায়। ঠিক আছে, তার মানেটা কি? অর্থাৎ বস্তু যত লেন্সের কাছে সরে আসবে, প্রতিবিম্ব তত দূরে ওই দিকে সরে যাবে, বা বস্তু যত দূরে সরে আসবে এইদিকে, প্রতিবিম্ব কাছে সরে আসবে। এই ধর্মটা লেন্সের জন্য যেমন প্রযোজ্য, আমাদের চোখের যে এই যে লেন্সটা রয়েছে সেই চোখের লেন্সের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে ঘটনা কি দাঁড়ালো, ধরো একটা বস্তু প্রচুর দূরে আছে, এই বস্তুটা অনেক দূরে আছে, ওই প্রতিবিম্ব তাহলে হয়তো এখানে অ্যাকচুয়ালি গঠিত হওয়ার কথা, সেটা হচ্ছে এখানে হচ্ছে পিতবিন্দু। ঠিক আছে, পিতবিন্দু। তো সেক্ষেত্রে বোঝো প্রতিবিম্বটা একটু এইদিকে সরে আসার কথা। আবার যদি বস্তুটা অনেক কাছে চলে যায়, ধরো এইখানে চলে যাচ্ছে কাছে, তাহলে প্রতিবিম্বটা আরো দূরে এই জায়গাটায় চলে যাওয়ার কথা। মানে আমি বলতে চাইছি, এটা ধরো 1 নম্বর বস্তু, তাহলে তার প্রতিবিম্ব 1 নম্বর অবস্থান, এটা হচ্ছে 2 নম্বর বস্তু, এটা হচ্ছে 2 নম্বর অবস্থান। অর্থাৎ বস্তু যত এই দিকে সরে যাবে, প্রতিবিম্ব ওই দিকে সরে যাবে। তাহলে কি দাঁড়ালো ঘটনাটা? যদি সেটাই হয়, তাহলে আমাদের অ্যাকচুয়াল এই জায়গাটাতে বস্তুটাকে ফোকাস করতে হবে, না হলে কিন্তু আমরা কোনো ছবি দেখতে পাবো না। ওকে, তো এই জায়গাটা ফোকাস করার জন্য লেন্স কি করে, যখন বস্তুটা দূরে চলে যায় নিজেকে তখন অবশ্যই বড় করে নেয়, মানে পাতলা করে বড় করে নেয়, বড় করে ফোকাস দৈর্ঘ্যটা বাড়িয়ে এই জায়গাটাতেই তাকে ফোকাস করে। আবার যখন বস্তুটা কাছে চলে আসে, তখন তো প্রতিবিম্বটা পিছনে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রেও সে নিজেকে ছোট করে নেয়, ছোট করে নিয়ে ফোকাসটাকে কমিয়ে এইখানেতেই প্রতিবিম্ব ফেলে, ফলে আমরা সেখানে বস্তুটাকে দেখতে পাই। এই যে ঘটনাটা, এটা হচ্ছে চোখের উপযোজন ক্ষমতা বা অ্যাডাপ্টেশন। অর্থাৎ তোমরা যদি ভাষায় বলো তখন কি বলবে, আমাদের চোখকে কোনো স্থানে নড়াচড়া না করে বা না সরিয়ে বহু দূরের বস্তু এবং কাছের বস্তু এই দুটো উভয়ের ক্ষেত্রেই চোখ তার নিজের লেন্সের ফোকাস দৈর্ঘ্য অর্থাৎ আকৃতি পরিবর্তনের মাধ্যমে ফোকাস দৈর্ঘ্যে পরিবর্তন ঘটিয়ে অর্থাৎ প্রতিবিম্বকে সর্বদা রেটিনাতে ফেলার চেষ্টা করে এবং আমাদের প্রতিবিম্ব গঠনে সাহায্য করে, ও আমরা দেখতে পাই যে কোনো দূরের বস্তু এবং কাছের বস্তু সব বস্তুর ক্ষেত্রেই। চোখের এই যে ক্ষমতাটা, এটাকে বলা হয় উপযোজন ক্ষমতা। অর্থাৎ এক জায়গাতেই দাঁড়িয়ে আছি, কিন্তু আমি বহু দূরে আবার কাছে, দূরে এবং কাছে সব বস্তুকেই দেখতে পাচ্ছি। এই যে ক্ষমতাটা, এটা হচ্ছে উপযোজন। ওকে, এটা একটু ভাষায় লিখবে ভালো করে। ঠিক আছে, নেক্সট বলেছে যে চোখের দীর্ঘদৃষ্টি ত্রুটির কারণ কি? খেয়াল করো, এখান থেকে আমি দীর্ঘদৃষ্টি কথাটা বলছি। দীর্ঘদৃষ্টি কাকে বলে এটাকে মনে রাখবে। মনে রাখবে কিভাবে, যেটা ভালো দেখতে পায়। দীর্ঘদৃষ্টি মানে দূর, দীর্ঘ মানে কি দূরত্ব বেশি, তাহলে দূরেরটাকে ভালো দেখতে পায়। দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে কি হয়, দীর্ঘদৃষ্টি দূরেরটা ভালো দেখতে পায়, দূরেরটা ভালো দেখা যায়, কিন্তু কাছেরটা ভালো দেখা যায় না, কাছের বস্তু ভালো দেখা যায় না। ঠিক আছে, এটা ঘটনা। তাহলে দেখো, দূরে যখন বস্তু গঠিত হচ্ছে, ঠিক আছে, দূরেরটা ভালো দেখতে পাচ্ছি, কোনো সমস্যা আমার নাই, মানে সেক্ষেত্রে প্রতিবিম্ব এই জায়গাটাতে গঠিত হচ্ছে। কিন্তু যখনই বস্তুটা আস্তে আস্তে এইদিকে সরে এসে কাছে চলে আসছে, এই জায়গাটায় চলে আসছে, তখন কি হচ্ছে, এর যে প্রতিবিম্ব অর্থাৎ এখান থেকে গিয়ে ফোকাস করছে পিছন দিকে। বা তুমি ভাবতে পারো যে এখান থেকে গিয়ে এইভাবে ফোকাস করছে পিছনে, মানে এই জায়গা কোথাও ফোকাস করছে, কিন্তু রেটিনাতে না ফোকাস করলে বলেছে না দেখতে পাবে না। তাহলে এখান থেকেই তোমরা কারণটা জানাতে পারো। এক, যদি লেন্সের ফোকাস দৈর্ঘ্য পিছনে হয়ে যায়, মানে কি লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি বেড়ে যায়, তাহলে কিন্তু দীর্ঘদৃষ্টি দেখা যায়, কারণ লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় মানে রেটিনার পিছন দিকে ছবি তৈরি করবে। দুই, যদি এই যে অক্ষিগোলকের আকার যদি কমে যায়, অর্থাৎ এর ব্যাসটা যদি কমে যায়, তার মানে কি লেন্সের ফোকাসের সাপেক্ষে ছোট হয়ে গেছে, তার মানে লেন্সের ফোকাসটা পিছনে পড়ে যাচ্ছে, রেটিনারও পিছনে পড়ে যাচ্ছে। তাহলে এই অক্ষিগোলক যদি ছোট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু দীর্ঘদৃষ্টি দেখা যায়। ঠিক আছে, নেক্সট আমাদের 3-এর অথবাটের পর দেখো, কৌণিক বিবর্ধন কাকে বলে? একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আচ্ছা, ধরো আমরা দুটো বস্তুর কথা বলছি, চাঁদ আর সূর্য। আমাদের দেখবে চাঁদ অনেক কাছে থাকার জন্য অনেক বড় দেখায়, সূর্য কিন্তু তার থেকে অনেক গুণে বড়, অথচ সূর্যকে ছোট দেখায়। এর কারণটা কি? তার কারণ হচ্ছে আমাদের এই যে চোখ, এই চোখেতে কি হয় দেখো, ধরো এটা হচ্ছে সূর্য, ঠিক আছে, আর চাঁদ হচ্ছে অনেক কাছে আছে, চাঁদকে তাই বড় দেখায়, এটা হচ্ছে চাঁদ। তো সেক্ষেত্রে সে কিন্তু এইটুকু মানে আমাদের যে অ্যাঙ্গেলটা বীক্ষণ কোণ বলে, এই অ্যাঙ্গেলটা তৈরি করে। ওকে, অন্যদিকে এটা ধরো আমি বললাম চাঁদ, অন্যদিকে সূর্য তার থেকে অনেক গুণে বড়, কিন্তু তাকে সেই তুলনায় ছোট দেখায় বা প্রায় একই দেখায়। তার কারণ সেও কিন্তু এই জায়গাটায়, অর্থাৎ এই যে দুটো প্রান্ত, এই দুটো প্রান্তে কিন্তু একই বীক্ষণ কোণ উৎপন্ন করে। ওকে,
এর মানে হচ্ছে আমরা যেটা দেখছি অ্যাকচুয়ালি প্রতিবিম্ব আকারে দেখি। তো তাহলে এখানে সংজ্ঞাটাকে কি বলবো, অর্থাৎ কৌণিক বিবর্তন মানে হচ্ছে যে চোখেতে যে প্রতিবিম্ব দ্বারা বীক্ষণ কোণ উৎপন্ন করে। একটু আগে দেখলাম যে এটা যদি চাঁদটাকে আমরা দেখি আমাদের চোখেতে, সে লাইটও সেইভাবে আসছে এবং এটা হচ্ছে আমাদের চোখ, ঠিক আছে। তো এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে তার যে প্রতিবিম্ব আর অ্যাকচুয়াল যে বস্তু, তাহলে প্রতিবিম্ব দ্বারা চোখেতে উৎপন্ন বীক্ষণ কোণ ডিভাইডেড বাই বস্তু দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ, ঠিক আছে। উপরে প্রতিবিম্ব নিচে বস্তু, এই দুটোর যে অনুপাত সেটাকে বলা হয় কৌণিক বিবর্ধন, অর্থাৎ কোণানুপাতিক ভাবে কতটা বাড়লো সেটাই হচ্ছে কৌণিক বিবর্ধন। ওকে, নেক্সট তার সাথে আরেকটা কোশ্চেন দিয়েছে, দেখো কোশ্চেনটা বলেছে যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। যৌগিক অণুবীক্ষণ, আমি এখানে ছবি আঁকছি না অণুবীক্ষণ যন্ত্র, কারণ ছবি আঁকতে গেলে অনেক টাইম লেগে যাবে। সেই বিবর্ধন ক্ষমতা এম সমান এল ডিভাইডেড বাই এফ ও ইন্টু ডি বাই এফ ই ডিভাইডেড বাই এফ ই। হোয়াট ইজ দিস, ভালো করে বোঝো। দৈর্ঘ্য যত বাড়বে বিবর্ধন ক্ষমতা তত বাড়বে, অর্থাৎ এম প্রপোর্শনাল টু ডাইরেক্টলি এল। আর ডিটা হচ্ছে ন্যূনতম দূরত্ব, যেটার মান হচ্ছে 25 সেন্টিমিটার। ডি এর মানটা হয় 25 সেন্টিমিটার, এটাকে ধরে নেবে আমাদের হিসাবের সুবিধার্থে 25ই ধরা হয়, নাহলে 26-27 একটু হয়, ঠিক আছে। এম প্রপোর্শনাল টু 1/f0, অর্থাৎ অভিলক্ষের এখানে ফোকাস দৈর্ঘ্য যত কম হবে বিবর্ধন তত বেশি হবে। অন্যদিকে এফ প্রপোর্শনাল টু 1/f3। 4 কোশ্চেনটা পড়ো। একটি ফোটনের বিরামভর কত? তোমরা জানো ফোটনের বিরামভর 0, অর্থাৎ ফোটন কখনো বিশ্রামরত অবস্থাতেই থাকে না, সে সবসময় ছুটে বেড়াচ্ছে, আলোর সাথে সবসময় ছুটে বেড়াচ্ছে, ঠিক আছে। ফোটনের বিরামভর 0 0 মুখস্থ রাখবে, এটা পরীক্ষা খুব কোশ্চেনটা আসে। ওকে, নেক্সট বলেছে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পেলে নির্গত ফটো ইলেকট্রনের গতিবেগের কি পরিবর্তন হবে। আমাদের যে আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়া সমীকরণ, এটা ধরো একটা ধাতব বস্তু, ঠিক আছে। এখান থেকে যে লাইটটা এসে পড়ছে এইচ নিউ, অর্থাৎ এখান থেকে যে লাইটটা এসে পড়ছে সেটা হচ্ছে এইচ নিউ। এর একটা অংশ ভাগ হচ্ছে ওয়ার্ক ফাংশনটাকে ওভারকাম করার জন্য, মানে এর যে নিজস্ব একটা আকর্ষণ বল আছে ইলেকট্রনটাকে ধরে রাখা, তাকে ওভারকাম করে বেরিয়ে আসার জন্য। আরেকটা পার্ট ব্যয় হচ্ছে ই ম্যাক্স, মানে যে ইলেকট্রনটা যেটা বেরোচ্ছে তার যে ম্যাক্সিমাম গতিশক্তি, সেই গতিশক্তি বৃদ্ধির জন্য, ঠিক আছে। তাহলে দেখো এইচ নিউ সমান লিখতে পারি, এটা বিয়ের দাগ, এইচ নিউ সমান ই ম্যাক্স প্লাস W0, ঠিক আছে। ই ম্যাক্স মানে হাফ এম ভি স্কোয়ার, ম্যাক্সিমাম গতিশক্তি, প্লাস W0টা হচ্ছে কার্য অপেক্ষক। আর এটাকে লিখতে পারি CH বাই ল্যামডা, যা কারণটা হচ্ছে সি সমান তো নিউ ল্যামডা, তাহলে নিউ সমান লিখতে পারি সি বাই ল্যামডা। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে যদি ল্যামডা কমে, ল্যামডা কমছে, ঠিক আছে, তার মানে CH বাই ল্যামডা এটা অবশ্যই বাড়বে, 1 আছে যেহেতু। যদি সেটা হয় তার মানে এইচ নিউ বাড়ছে, তার মানে এই টোটালটা বাড়বে। যেহেতু এটা একটা ফিক্সড, এটা কিন্তু ফিক্সড, অর্থাৎ যে কোনো ধাতুর কার্য অপেক্ষক একটা ফিক্সড কোয়ান্টিটি, তাহলে অবশ্যই এই মানটা যখন বাড়ছে এই মানটাও বাড়বে, অর্থাৎ ই ম্যাক্স বাড়বে, ঠিক আছে। ই ম্যাক্স বাড়বে মানে হচ্ছে হাফ এমভি স্কোয়ার বাড়বে, এমটা যেহেতু একটা ফিক্সড কোয়ান্টিটি ইলেকট্রনের নির্দিষ্ট ভর, তাহলে ভি স্কোয়ারটা বাড়বে, তার মানে ভিটা বাড়বে। তাহলে এক বাক্যে কি উত্তর দেব, যে ল্যামডা কমলে, ল্যামডা মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কমলে ভি মানে বাড়বে, অর্থাৎ ইলেকট্রনের গতিবেগ বাড়বে, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট পরের কোশ্চেনে যাও। এখানে অথবাদি আছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 0.01 অ্যাংস্ট্রম, সংশ্লিষ্ট ফোটনের ভরবেগ কত হবে, প্ল্যাঙ্ক ধ্রুবকটা দেওয়া আছে। খুব ইজি একটা কোশ্চেন, জাস্ট একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ডি ব্রগলি প্রকল্প থেকে, ডি ব্রগলি হাইপোথিসিস থেকে কি পাই, ল্যামডা সমান এইচ বাই পি, ঠিক আছে। তো এখানে জানতে কি চেয়েছে, ল্যামডাটা দেওয়া আছে, ভরবেগটা বার করতে হবে। তাহলে পি সমান এইচ বাই ল্যামডা, পি সমান এইচ বাই ল্যামডা, এইচ মানে 6.625 ইন্টু 10⁻³ জুল সেকেন্ডে, আর ল্যামডার মানটা দিয়েছে দেখো 0.01 অ্যাংস্ট্রম। 0.01 অ্যাংস্ট্রমটাকে করানো 10⁻10 মিটার, এটা মিটারে, এটা জুল সেকেন্ডে, ঠিক আছে। তাহলে কাজ করি 6.625 ইন্টু 10⁻34, নিচে আসতে থাকো -10, এখানে 10⁻², তাহলে 10⁻12, উপরে উঠলে 6.625 ইন্টু 10⁻14, -34 আর 12 বিয়োগ করলে কত হয়, 2 2 -22। ওকে, এর একক কি হবে, পি এর একক কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। সুতরাং সংশ্লিষ্ট ফোটনের ভরবেগ কত হবে, এটা 6.625 ইন্টু 10⁻
-22 এত কেজি মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে 5-এর দাগের কোশ্চেনে। দেখো 5-এর কোশ্চেনটা বলেছে যে তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গ তত্ত্ব কেন আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে পারে না। খুব ভালো কোশ্চেন, 2 নম্বর আছে মানে 2টো পয়েন্ট লিখতে হবে। নাম্বার 1, তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি বলছে যে তাৎক্ষণিক যে প্রভাব, তাৎক্ষণিক ক্রিয়া মানে আলোক তড়িৎ ক্রিয়ার যে তাৎক্ষণিক এফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়ার তাৎক্ষণিক প্রভাব। এখানে কি বলছে যে এটা ধরো একটা ধাতব পাত, ঠিক আছে, এটা একটা ধাতব পাত ধরে নাও, জাস্ট একটা ধাতব পাত কল্পনা করো। এখানে যেই মাত্র লাইট পড়ছে সঙ্গে সঙ্গে ইলেকট্রন এখান থেকে বেরিয়ে আসছে। ওকে, যেই লাইট পড়ছে সঙ্গে সঙ্গে ইলেকট্রন বেরোচ্ছে। এই যে ঘটনাটা কেন এত দ্রুত হয় সেটা কিন্তু তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না, কারণ তরঙ্গ তত্ত্ব বলছে যে এই যে তরঙ্গটা এনার্জি নিয়ে আসছে, এই এনার্জিটা এখানকার যে ধাতব পদার্থে ইলেকট্রনগুলিকে ট্রান্সফার করবে, সেই ট্রান্সফার করতে একটা টাইম লাগে, এবং সেই ট্রান্সফার হওয়ার পর ইলেকট্রনগুলো নিজেরা উদ্দীপিত হবে, নিজেরা শক্তি অর্জন করবে, উদ্দীপিত হবে, উদ্দীপিত হওয়ার পর তারপর ইলেকট্রনগুলো বেরোবে, তার জন্য একটা টাইম লাগে। কিন্তু সেটা এখানে তাৎক্ষণিক ক্রিয়াটা ব্যাখ্যা করতে পারছে না। বেশি 2 নম্বর হচ্ছে বেশি তীব্রতার আলো, ঠিক আছে, বেশি তীব্রতার আলো যদি পড়ে তাহলে তো মানে বেশি এনার্জি নিয়ে আসে, কারণ তীব্রতা মানে আমরা কি জানি, তীব্রতা এটার মিনিংটাই আমরা জানি যে তীব্রতা সমান একক সময়ে কতটা শক্তি পড়ছে, সময় ইন্টু ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলে, ঠিক আছে, একটা নির্দিষ্ট এরিয়া একক ক্ষেত্রফলে একক সময়ে কতটা শক্তি আছে, মানে একক ক্ষেত্রফলে কতটা এনার্জি ওয়াট মানে ক্ষমতা, অর্থাৎ W/মিটার স্কয়ার এককটা আছে। এখন কথা হচ্ছে তাহলে যদি বেশি শক্তি নেয় তাহলে ইলেকট্রনগুলো বেশি শক্তি নেবে না কথা, বেশি কারেন্ট পাওয়ার কথা, কিন্তু আলোক তড়িৎ ক্রিয়ার যে গ্রাফগুলো আমরা দেখে কি বুঝি, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে স্যাচুরেট হয়ে যায়, অর্থাৎ এই যে জায়গাটা নিউ কম তীব্রতার যে লাইটটা সেক্ষেত্রে বেশি আলো পাওয়ার কথা, ঠিক আছে, এই জায়গাটা আসার পর দেখা যায় যে এখানটাতে তারা সম্পৃক্ত হয়ে যাচ্ছে। ওকে, এই যে জায়গাটা, তো কেন সম্পৃক্ত হচ্ছে, বেশি আরো তার বেশি পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয় না, ঠিক আছে। আরো কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে পড়ে নাও, এগুলো ভালো করে বুঝে তারপর এখানে ব্যাখ্যা করবে, ঠিক আছে। নেক্সট আমাদের পরের কোশ্চেনে যাও। ডি ব্রগলি প্রকল্পটি বিবৃত করো, বস্তু তরঙ্গ কি। তো ডি ব্রগলি প্রকল্প কি বলছে যে বস্তুকে কণা এবং তরঙ্গ উভয় আকারই কল্পনা করা যায়, ঠিক আছে। বস্তু তরঙ্গ অর্থাৎ বস্তু কণা, এটা কণা তত্ত্ব এবং তরঙ্গ তত্ত্ব, তার মানে দুটোই কণা তত্ত্ব আর তরঙ্গ তত্ত্ব, এই দুটো অবস্থায় রয়েছে, যে কোনো তরঙ্গের ক্ষেত্রেও, যে কোনো শক্তির ক্ষেত্রেও, বস্তুর ক্ষেত্রেও। যে কারণে যে কোনো বস্তুকে কণা রূপে, কণাকে তরঙ্গ রূপে, আমরা যে কোনো বস্তু কণাকে তরঙ্গ রূপে ভাবতে পারি, আবার কণা রূপে ভাবতে পারি, এবং সেই জন্য সেই তরঙ্গটার সংশ্লিষ্ট একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে এবং বস্তুটার একটা ভরবেগও থাকে। পিটা হচ্ছে বস্তু কণার ভরবেগ, ঠিক আছে, আর ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তো এদের মধ্যে যে রিলেশনটা সেটা হচ্ছে ল্যামডা সমান h/p, অর্থাৎ p ইন্টু ল্যামডা, এই যে মানটা এটা একটা ধ্রুবক, যেটার মান হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্টের সাথে সমান। পরের কোশ্চেন আমাদের সেকশন বি ঢুকে যাও। হাইগেন্সের তরঙ্গ তত্ত্বের ত্রুটিগুলি লেখো। হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব কি বলছে যে এটা ধরো একটা তরঙ্গ সোর্স, ঠিক আছে, এখান থেকে কন্টিনিউ তরঙ্গ বের হতে থাকবে, এবং সেই তরঙ্গগুলোকে আটকানো যায় যেগুলো, সেগুলোকে বলা হয় তরঙ্গ মুখ, অর্থাৎ তরঙ্গ যে এই যে রশ্মি, এই তরঙ্গ রশ্মিগুলোর সাথে লম্বভাবে অবস্থিত যে তল কল্পনা করা যায়, এই যে তলগুলো, ঠিক আছে, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এই তলগুলো হচ্ছে একটা তরঙ্গ মুখ, 3 ডাইমেনশনাল প্লেন বা ত্রিমাত্রিক দেশে অবস্থান করে, এবং যখন তরঙ্গ কোনো একটা তলে পৌঁছায়, এই তলের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু তারা প্রত্যেকটাই সমদশায় থাকে, ও এই যে প্রত্যেকটা বিন্দু এরা এক একটা নির্দিষ্ট, এরা আবার আলাদা আলাদা ছোট ছোট অনুতরঙ্গ সোর্স হিসাবে এখানে কাজ করে। এই অনুতরঙ্গের সোর্সগুলোকে যদি আমরা আবার একটা স্পর্শক দিয়ে টানি, সেটা আবার সামনের যে এখানে তরঙ্গ অর্থাৎ তরঙ্গ মুখ উৎপন্ন করে, এই তরঙ্গ মুখের উপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দু তারা আবার এক একটা সোর্স হিসেবে কাজ করে, অর্থাৎ অনুতরঙ্গের উৎস হিসেবে কাজ করে। তার উপর যদি আমরা আবার এইভাবে স্পর্শক টানি, সেটা আবার একটা আমাদের যে তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট তৈরি করে। এটা হচ্ছে হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব, যেটা আলো যখন সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে যায়। এখন ত্রুটিটা কি বলছে, হাইগেন্স বলছে যে এই যে সামনের দিকে কন্টিনিউ একটা করে ওয়েভ ফ্রন্ট পাচ্ছি বা তরঙ্গ মুখ পাচ্ছি, সেটা সামনের দিকে, কিন্তু হিসাব করে দেখা যায়, গণনা করে দেখা যায়, পরীক্ষালব্ধভাবে দেখা যায় যে হিসাব করে এবং গণনা বা তাত্ত্বিকগতভাবে থিওরিটিক্যালি
ঠিক আছে, থিওরিটিক্যালি কি দেখা যায় যে এর পিছন দিকেও একটা করে ব্যাক ওয়েভ, মানে এই ব্যাক ওয়েভটা এই ওয়েভটার সাপেক্ষে এইটা মানে ওয়েভ ফ্রন্টের সাপেক্ষে পিছন দিকে একটা করে ব্যাক ওয়েভ ফ্রন্ট পাওয়া যায়। ব্যাক ওয়েভ ফ্রন্ট থাকার কথা, কিন্তু কেন নেই সেটা হাইগেন্স ব্যাখ্যা করতে পারেননি। ঠিক আছে, ব্যাক ওয়েভ ফ্রন্ট বা পিছন পৃষ্ঠ তরঙ্গ মুখ কেন নেই সেটা হাইগেন্স ব্যাখ্যা করতে পারেননি। নাম্বার টু তিনি কি বলছেন যে যখন আলো এইভাবে সমসপ্ত মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, এরা যখন অনুতরঙ্গ তৈরি করছে, এই অনুতরঙ্গগুলোর স্পর্শক তলে আবার একটা করে আমরা ওয়েভ ফ্রন্ট পাচ্ছি। কিন্তু আলো যদি সমসপ্ত মাধ্যমের মধ্যে দিয়ে না যায় তখন কিন্তু প্রত্যেকটা অনুতরঙ্গ সমান দশাতে নাও থাকতে পারে। কেন পারে না সেটাও কিন্তু ব্যাখ্যা করতে পারেননি। ঠিক আছে, আমরা একটু স্ক্রিনে ভালো করে দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনে লেখাটা ভালো করে পড়বে, কারণ পরীক্ষায় তো তোমাদেরকে পরীক্ষায় গুছিয়ে লিখতে হবে, তাই স্ক্রিনে লেখাটাকে বেশি ফলো করবে, জাস্ট জিনিসটা বুঝে নিয়ে। ওকে, 6 বিয়েরটা বলেছে নববীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। নববীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা ফর্মুলাটা হচ্ছে D/1.22 ল্যামডা। এখানে ডিটা হচ্ছে অভিলক্ষের ব্যাস, অভিলক্ষের ব্যাস। ঠিক আছে, আর ল্যামডাটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, যে আলোর মধ্য দিয়ে আমরা দেখছি নববীক্ষণটাকে কাজে লাগাচ্ছি সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কমলে তখন বিশ্লেষণী ক্ষমতা বাড়ে, মানে প্রপোর্শনাল টু 1/λ আর প্রপোর্শনাল টু ডি, এবং অভিলক্ষের ব্যাস বাড়লে বিশ্লেষণী ক্ষমতা বাড়ে। আর বিশ্লেষণী ক্ষমতার জিনিসটা কি, যে ধরো কোনো একটা প্রতিবিম্ব তৈরি করেছে, দুটো খুব কাছাকাছি বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়েছে এরকম, এই যে প্রতিবিম্ব দুটোকে সেপারেট করে দেখার যে ক্ষমতা, মানে দুটো খুব কাছাকাছি অবস্থিত প্রতিবিম্ব তাদেরকে আলাদা করে দেখার যে ক্ষমতা, সেটাই হচ্ছে তার বিশ্লেষণী ক্ষমতা। ঠিক আছে, এটা হচ্ছে বিশ্লেষণী ক্ষমতা, মনে রাখবে একটু। নেক্সট পরের কোশ্চেন, সি এর দাগে কি দিয়েছে, সি নাই, অথবা এর দাগে বলেছে দুটি নিকল প্রিজমের সঞ্চালন অক্ষদ্বয় পরস্পর 60 ডিগ্রি কোণে আনত, I0 তীব্রতা যুক্ত অসমবর্তিত আলো প্রিজম দুটির মধ্য দিয়ে পাঠালে নির্গত আলোর তীব্রতা কত হবে। আচ্ছা, এটা অর বলে এখানে লিখছি, অর এ। তো দেখো, এই একটা ধরো তল, যেটা পোলারাইজার তল, পোলারাইজার বলা হয় বা সমবর্তক তল, এর মধ্যে দিয়ে যখন লাইট পাস করছে প্রথমে কিন্তু সে অসমবর্তিত ছিল, অসমবর্তিতকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা মানে কি, অর্থাৎ এটা ধরো লাইটের রশ্মিটা, ঠিক আছে, তার যে একটা উপাংশ ই ভেক্টর সেটা এই দিকে কাঁপছিল আর একটা এই বরাবর কাঁপছিল, ধরো এটা এইটা এই দিকে কাঁপছে, তো বিটা এর পারপেন্ডিকুলারে এই দিকে কাঁপছে। ওকে, তো একটাকে দেখাচ্ছে আমরা এই উপর নিচ বরাবর, আরেকটা এই যে ডট চিহ্ন দেখাচ্ছে তার মানে বোর্ডের ভিতর দিকে বাইরের দিকে এইভাবে কাঁপছে। যখন প্রথম প্লেনটা এসে প্রবেশ করছে তার শুধুমাত্র এই কম্পোনেন্টটা রইলো ধরো, বাকি যে এই যে ডটটা এটা কিন্তু ক্যান্সেল, কারণ একবার অসমবৃত্ত, এটা হচ্ছে অসমবর্তিত, অসমবর্তিত, কিন্তু এখানে একবার সমবর্তন হবে। তাহলে যখন এই লাইটটা এখানে আসবে I0 এখানে যে তীব্রতা, এইখানে অবশ্যই I0/2 হয়ে যাবে। বোঝা গেল? এখন এই লাইটটা শুধুমাত্র আসছে যেটা একবার সমবর্তিত হয়েছে, এ যখন আবার এরকম আরেকটা পোলারাইজার তল, যেটা এখানে এই যে তলটা যেটা এই আগেরটার সাপেক্ষে কত ডিগ্রিতে 60 ডিগ্রি কোণে ছিল, তখন গিয়ে যখন যে আবার পাস হবে, সেক্ষেত্রে আমরা মেলাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। মেলাসের সূত্র অনুযায়ী দেখো সেক্ষেত্রে কি আসবে, I সমান I0 প্রাইম কস স্কোয়ার থিটা। I0 প্রাইম মানে এইখানে I0 আসছিল, তার I0/2 হয়ে গেছে, তাহলে I0/2 কস স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে I0/2 কস 60 মান কত, হাফ, তার হোল স্কোয়ার, তাহলে এটা আসবে I0/8, মানে 1/8 অংশ হয়ে যাবে। এখান থেকে যখন এখানে ঢুকলো হাফ হলো, এখান থেকে যখন আবার এইটার মধ্যে দিয়ে পেরিয়ে যাবে, অর্থাৎ এই অংশটা পেরিয়ে যাবে, তখন I0/8 হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট তারপর বি এর কোশ্চেনটা দিয়েছে, দেখো ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্র থেকে পর্দার দূরত্ব পূর্বের 1.5 গুণ এবং ছিদ্রদ্বয়ের ব্যবধান পূর্বের দ্বিগুণ করা হলে ঝালর প্রস্থ কি পরিবর্তন হবে। বাহ, ভালো কোশ্চেন। ধরে নাও ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় এসটা অ্যাকচুয়াল উৎস, S1 S2 হচ্ছে এই এস উৎসেরই দুটো কোহেরেন্ট সোর্স, মানে সুসংগত উৎস যাদের দশা পার্থক্য সবসময় একই থাকে। তো তারা যখন এখানে গিয়ে ব্যতিচার ঝালর তৈরি করছে, এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে ছোট হাতের ডি, মানে ছিদ্রদ্বয়ের দূরত্ব। আর এখান থেকে এই যে মানে এখানে এটা হচ্ছে পর্দা, আর এখানটা হচ্ছে উৎস, এই উৎস থেকে এই যে দূরত্ব এটা হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে ঝালর প্রস্থ বিটার মান হয় ল্যামডা বড় হাতের ডি বাই ছোট হাতের ডি। এখানে আমরা মনে রাখতে বলি উপরে বড় মামা বাই নিচে ছোট মামা, বড় মামাকে বেশি সম্মান দেওয়া হয় তাই উপরে রাখা হচ্ছে। ঠিক আছে, বাড়িতে যেরকম বড় দেখে বেশি সম্মান দেওয়া হয়। ওকে, তো এখন বলেছে কি
বিটা প্রাইম এটা বলেছে ল্যামডা ডি প্রাইম বাই ছোট হাতে ডি প্রাইম, মানে এগুলো চেঞ্জ হয়েছে, সেই মানগুলো বসাচ্ছি। ল্যামডা ডি প্রাইমটা কি বলেছে, মানে পর্দার দূরত্ব কত চেঞ্জ করেছে, পর্দার দূরত্ব বলেছে যে আগের থেকে 1.5 গুণ, তাহলে এটা হবে 1.5 ক্যাপিটাল ডি। আর ছিদ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব ছোট হাতের ডিটা, সেটা কি চেঞ্জ করেছে, সেটা বলেছে যে পূর্বের দ্বিগুণ, তাহলে এটা হবে 2 ছোট হাতের ডি। তাহলে একটু মান বসাও, ল্যামডা ক্যাপিটাল ডি বাই ছোট হাতের ডি ইন্টু এই 1.5 মানে কত 15/10 ইন্টু 2, ঠিক আছে। তাহলে ল্যামডা ডি বাই ছোট হাতের ডি 15/20 মানে হচ্ছে 5 3 15/4, তার মানে 0.75 অফ কত ল্যামডা ডি বাই ডি মানে বিটা। তাহলে বিটার 0.75 গুণ বেড়ে যাবে, মানে কমে যাবে, তো অ্যাকচুয়ালি বাড়ছে না, কমে যাচ্ছে। ঠিক আছে, 6এর কোশ্চেন আমাদের কমপ্লিট। নেক্সট 7এর কোশ্চেনে যাও। বোরের পরমাণু মডেল অনুযায়ী দেখাও যে কক্ষীয় ইলেকট্রনের শক্তি -1/n² এর সমানুপাতিক, যেখানে n হলো কক্ষপথের মুখ্য কোয়ান্টাম সংখ্যা। একবারে একটা বড় থিওরি দিয়েছি, সো থিওরিটা ভালো করে পড়তে হবে তোমাদেরকে, তবে এটা অ্যান্সার বার করে আসতে পারবে। ঠিক আছে, আমরা থিওরি বেসিক থেকে শুরু করছি। এটা হচ্ছে 7এর দাগের কোশ্চেন। ধরো এই একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে আমি বললাম পারমাণবিক সংখ্যা জেড, তাহলে ই সংখ্যক মানে জেড সংখ্যক যদি প্রোটন থাকে, প্রত্যেকটা আধান যদি ই হয়, মোট আধান কত হচ্ছে জেড ই। ভালো করে বোঝো, প্রোটনের যা আধান ইলেকট্রনের তাই আধান। আমি বেশি ভাষা এখানে লিখতে পারবো না, তাহলে কিন্তু তোমাদের অনেক বড় হয়ে যাবে। তোমরা জিনিসটা বুঝে থাকো যে প্রতিটা ইলেকট্রনের এবং প্রোটনের আধান হচ্ছে ই, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, তাহলে জেডটা যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন। তো এর চারপাশে আমি ধরে নিচ্ছি এখানে একটা কক্ষপথ, ঠিক আছে, এখানে কোনো একটা ইলেকট্রন ঘুরছে ই, এর মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর, মানে নিউক্লিয়াস থেকে সেন্টার থেকে এই যে ডিস্টেন্সটা, ওকে, সেটা হচ্ছে আর। এখন ইলেকট্রনটার ভর হচ্ছে এম, ঠিক আছে, সে যে দ্রুতিতে ঘুরছে সেটা হচ্ছে ধরো ভি। এখানে বেগ বলবো না, দ্রুতি বলবো, কারণ বেগ বলতে গেলে তো বৃত্তাকার পথে বারবার তার ডিরেকশন চেঞ্জ হয়। যেমন এই পয়েন্টে এখানে চেঞ্জ, এইখানে তো এই দিকে চেঞ্জ, ওকে, তো বারবার চেঞ্জ হচ্ছে, তার জন্য এখানে আমাদের কিন্তু বেগ বলা যাবে না, কারণ বেগ ভেক্টর রাশি, দিক চেঞ্জ হয় না, ওকে। তাহলে এখানে যখন ঘুরছে তখন এদের মধ্যে যে অভিকেন্দ্র বল, অর্থাৎ এদের মধ্যে যে কুলম্বীয় আকর্ষণ বল, সেটাই অভিকেন্দ্র বলের ঘূর্ণনের জন্য যোগান দেয়। এই কথাটা একটু লিখবে অবশ্যই, অর্থাৎ কুলম্বীয় আকর্ষণ বল, কুলম্বীয় আকর্ষণ বল প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয় ইলেকট্রনের জন্য, অভিকেন্দ্র বলের যোগান দেয় ইলেকট্রনের জন্য, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি, এখানে কুলম্বীয় আকর্ষণ বল মানে হচ্ছে কুলম্বের যে সূত্র Q1 Q2 F সমান Q1 Q2 বাই 4πε0 r²। যদি 4πε0টা দিয়ে থাকে, আমাদের সুবিধার্থে 4πε0 ধরবোই না, অর্থাৎ Q1 Q2 বাই r², এটাই ধরো, মানে সিজিএস পদ্ধতি ধরো না, সুবিধা হবে, একটা কনস্ট্যান্ট দূর হয়ে যাবে। তাহলে Q1 মানে হচ্ছে জেড ই, অর্থাৎ নিউক্লিয়াসের যে চার্জ, এটা হচ্ছে জেড ই ইন্টু ই বাই r²। এটা কাকে যোগান দিচ্ছে, mv²/r, অর্থাৎ অভিকেন্দ্র বলকে। এখান থেকে একটু কাজ করে নাও, একটা আর কাটিয়ে দিচ্ছি, তাহলে v² সমান z²/m r। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন বার করে আনলাম। একটু পরে আবার বোর্ডটা মুছতে হবে, কারণ জায়গায় খুলবে না, দরকার আমরা ছবিটা আগে মুছবো, ঠিক আছে। z²/mr। আবার বোরের থিওরি অনুযায়ী আমরা কি জানি, বোরের তত্ত্ব অনুযায়ী যে অনুমোদিত কক্ষপথে যখন ইলেকট্রনগুলো ঘুরছে, ধরো এটা একটা অনুমোদিত কক্ষপথ, n-তম কক্ষপথ, ঠিক আছে, n-তম কক্ষপথ, সেক্ষেত্রে এই কক্ষপথে ইলেকট্রনের যে ভরবেগ mvr, সেটা h/2π এর সরল গুণিতক, অর্থাৎ mvr বা ln, n-তম কক্ষপথের ক্ষেত্রে mv, আমার লেখার জায়গা খুলছে না, আমি এইদিকে লিখছি, n-তম কক্ষপথে কৌণিক ভরবেগ মানে mvn rn, আমাদের সুবিধাতে mvrই লিখছি এখন, হ্যাঁ, পরে nটা বসাবো। তাহলে এটা হবে nh/2π এর সাথে সমান হবে, ওকে। তো যখন এটা লিখবো, তাহলে এখান থেকে লিখতে পারি mvr সমান nh/2π, বারবার সাফিক্সে n গুলো দিচ্ছি না, আমাদের লিখতে অসুবিধা হবে বলে। তাহলে এখান থেকে v²টা বার করে নাও, n²h²/4π²। আচ্ছা, এখান থেকে দেখো m² আর কিছু লাগছে কি, r², এটা আসছে n²h²/4π² m²r²। এই v²টা আর এই v²টা তুলনা করো, দুটোকে সমান করে দাও, তাহলে অতএব z²/mr 1 আর 2 থেকে 1 সমান 2 করে কি পাচ্ছি, z²/mr সমান n² h²
বাই 4π² m² আর স্কোয়ার। এখান থেকে একটু কাটাকুটি, দেখো 8টা কেটে যাচ্ছে, একটা এখানে একটা কেটে যাচ্ছে, তাহলে 8টাকে আলাদা করে নিই, বাকি সব এক ধারে। 8 সমান n² h² ডিভাইডেড বাই 4π², এখানে একটা এমও কেটে যাবে, ঠিক আছে, 4π² m ইন্টু z²। এখান থেকে কি বুঝলাম বলো তো, n² h² বাই 4π² m z²। আমাদের এত কিছু লেখার দরকারই নেই, আমাদের তো অন্য একটা কিছু দেখাতে হবে। তো r প্রপোর্শনাল টু n², এই মানটা বুঝে নাও। অর্থাৎ আমরা এক বাক্যে লিখে রাখছি, যেটা পেলাম সেটা আমরা এক জায়গায় লিখবো, r প্রপোর্শনাল টু n², ঠিক আছে। লেখার জায়গা নেই, আমাদের মুছতে হবেই হবে। r প্রপোর্শনাল টু n², এটুকু মনে রাখো, r প্রপোর্শনাল টু n², ঠিক আছে, এটা আমাদের দরকার। বাকি কি পড়ে হলো, এনার্জি বার করব। এনার্জির জন্য গতিশক্তি কত হয়, গতিশক্তি সমান হাফ mv², ঠিক আছে, সমান ই কে বলে লিখছি কাইনেটিক এনার্জি। আর হাফ mv² মানটা কোথা থেকে বার করব, এই জায়গাটা দেখো, এই যে এইখান থেকে দেখো mv² সমান z² বাই r, তো mv² সমান z² বাই r, তাহলে এখান থেকে লিখতে পারি হাফ mv² সমান z² বাই 2r। এটা একটা 3 নম্বর ইকুয়েশন, ঠিক আছে, মানে এই জায়গাটা থেকে বার করে নিলাম। স্থিতিশক্তি রাশিমালা হয় দেখো -q1 q2 বাই r, 4π∈0টা বাদ দিচ্ছি প্রথম থেকেই, ঠিক আছে, তাহলে -ze ইন্টু ই বাই r সমান -z² বাই r। ওকে, তো খেয়াল করো টোটাল এনার্জি, মোট শক্তি, ইলেকট্রনের মোট শক্তি মানে ইলেকট্রনের, এটাকে ইপি দিয়ে নাম দিচ্ছি, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, মোট শক্তি সমান ইপি প্লাস ইকে। কি আসছে মানটা, ইপি মানে হচ্ছে -z² বাই r প্লাস z² বাই 2r। এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আসবে -z² বাই 2r। খেয়াল করো আর কার সাথে প্রপোর্শনাল গো, একটু আগে পেয়েছি r প্রপোর্শনাল টু n², তাহলে এটা হচ্ছে টোটাল এনার্জি En। যেহেতু r প্রপোর্শনাল টু n², তাহলে এইখানটা আমরা মনে মনে n² বসাও, তাহলে En প্রপোর্শনাল টু, অবশ্যই এখানে মাইনাস আছে, নিচে n² চলে আসবে, তাহলে -1 বাই n², প্রুভড, ঠিক আছে। তোমরা চাইলে আর এর যে একটা মান পেয়েছিলাম, এই যে মানটা, এইখানে ডাইরেক্ট মানটা বসিয়ে দিতে পারো, অর্থাৎ n² h² বাই 4π² m z² বসালে 1 বাই n² মানে নিচে থাকবে, n² নিচে চলে আসবে, বাকি মান উপরে, অত লেখার দরকার নেই, আমাদের প্রুফ করা নিয়ে কাজ। অর্থাৎ r প্রপোর্শনাল টু n², তাহলে এইটা এখান থেকে লিখবে, অতএব En প্রপোর্শনাল টু 1 বাই -r, যদিও মাইনাস বলতে এখানে ব্যাসার্ধটাকে মাইনাস বলা হবে না, তো এখানে r এর জায়গায় এই মাইনাসটার জন্য মাইনাসটা রাখতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে এইটা r এর জায়গায় n² বসিয়ে দাও, তাহলে -1 বাই n²। ওকে, ব্যাস খতম, এটাই আমাদের দেখাতে বলেছে। খুব সোজা থিওরি, একটু ভালো করে প্র্যাকটিস করবে তাহলে হয়ে যাবে। প্রথমে অভিকেন্দ্র বল, কুলম্বীয় বল, তারপর হচ্ছে সেখান থেকে r এর মানের সাথে n রিলেশন n², তারপর মোট শক্তি বার করা, দিয়ে সেখানে আবার r এর জায়গায় n² বসিয়ে দাও, ঠিক আছে, কমপ্লিট। এরপরে কোশ্চেনটা আবার কি বলেছে, তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটি লেখো। ওকে, অথবা কোশ্চেন, তাহলে এটা মুছে দিচ্ছি, তোমরা একবার ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি কোনো অসুবিধা হবে না। তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র কি বলছে, যে কোনো তেজস্ক্রিয় পরমাণুর যে কোনো মুহূর্তে বিঘটনের হার, যে কোনো মুহূর্তে বিঘটনের হার ওই অবস্থায় ওই মুহূর্তে উপস্থিত তার যে তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা বা পরিমাণ তার সাথে সমানুপাতিক। অর্থাৎ তেজস্ক্রিয় মৌল ধরো কোনো এক সময় আমি বললাম যে t সমান 0-তে n সমান n0, মানে টোটাল যে সংখ্যাটা n0, তাহলে কোনো এক সময়ে মানে হচ্ছে ধরো t সময়ে, t-তে সেটা হচ্ছে n, ঠিক আছে, dndt প্রপোর্শনাল টু n, বা dndt সমান -λn। এই ল্যামডাটাকে বলা হয় বিঘটন ধ্রুবক, বিঘটন ধ্রুবক, ঠিক আছে। ভাষায় যেটা বললাম সেটা লিখতে পারবে, যে কোনো মুহূর্তে তেজস্ক্রিয় মৌলের বিঘটনের হার ওই মুহূর্তে তেজস্ক্রিয় মৌলের মধ্যে উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা বা পরিমাণের সমানুপাতিক, অর্থাৎ অবশিষ্ট যতটুকু পড়ে আছে তার সমানুপাতিক, ঠিক আছে। এনটা হচ্ছে অবশিষ্ট সংখ্যা। আর মাইনাস কেন নিলাম, কারণ যত সময় বাড়ে টি বাড়লে এন কমে, অর্থাৎ টি যত বাড়ে এনটা তত কমে, তাই এখানে নেগেটিভ চিহ্নটা আসছে, ঠিক আছে, এটা একটু মনে রাখবে, নেগেটিভ সাইন। ওকে, এটাই জানতে চাইছি ছোট করে, এখানে গ্রাফটা আঁকতে বলেনি, চাইলে তোমরা পাশে এঁকে দিতে পারো। তেজস্ক্রিয় বিঘটন ও নিউক্লিয় বিভাজনের মধ্যে দুটো পার্থক্য, এটা একটু আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ভালো করে পড়বে, যে কোনো তোমার দুটো পয়েন্ট যেটা ভালো লাগবে সেটা লিখবে। প্রথম কথা, তেজস্ক্রিয় বিঘটন যেটা, ঠিক আছে, এটা সূচকীয় সূত্র মেনে চলে। যদি আমরা সময়ের সাথে এখানে এন এর গ্রাফ প্লট করি, এইভাবে সূচকীয় সূত্র মেনে চলে, ঠিক আছে। এটাকে যদি আমরা এখান থেকে এই যে মানটা, এটা যদি আমরা মানটাকে নির্ণয় করি, মানে এটাকে যদি সমাধান করি,
তাহলে n সমান পাবো আমরা n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এই যে ই টু দি পাওয়ার মাইনাস আসছে না, এর জন্য সূচকের সূত্র মেনে চলে, কিন্তু নিউক্লিয় বিভাজন কোনো সূচকের সূত্র মেনে চলে না, বরং সে শৃঙ্খল যে নিউক্লিয় বিক্রিয়া সেটা গুণোত্তর প্রকৃতিতে বাড়তে থাকে, নিউটন সংখ্যাগুলো গুণোত্তর প্রকৃতিতে বাড়ে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে তেজস্ক্রিয় বিঘটন, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত ঘটনা, একে শুরু করতে হয় না, শেষ করতে হয়, অটোমেটিকলি চলতে থাকে। কিন্তু নিউক্লিয় বিভাজনকে প্রথমে একটা প্রথমে একটা ধীর মানে ধীর গতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করে শুরু করতে হয় এটা। 3 নম্বর হচ্ছে এই তেজস্ক্রিয় বিঘটনের ক্ষেত্রে যে হিট উৎপন্ন হওয়ার ব্যাপারটা আসে না, কিন্তু নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হয়। এইভাবে পয়েন্টগুলো তোমরা সংজ্ঞা থেকেই বানাতে পারবে, জাস্ট স্ক্রিনে একটু লেখাটা দেখে নেবে, ঠিক আছে? এই অনুযায়ী তোমরা ভালো করে প্রিপেয়ার করবে। ওকে, মোজলের সূত্রটি লেখো। মোজলের সূত্র হচ্ছে এক্স রশ্মি বিঘটনের ক্ষেত্রে এটা প্রযোজ্য, মানে এক্স রশ্মি নির্গত হওয়ার ক্ষেত্রে, যে এক্স রশ্মি যখন নির্গত হচ্ছে, কোন মৌল থেকে এক্স রশ্মি বেরোচ্ছে, কোন ধাতব মৌল বা যে কোনো মৌল, তাকে ইলেকট্রন মানে গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন দিয়ে যখন আঘাত করছি, তখন সেখানে এই যে দুটো চূড়া দেখা যায়, এই আপেক্ষিক প্রবলের সাথে ল্যামডা একটা গ্রাফ টানলে কে বিটা কে আলফা নাম দেওয়া হয়, দুটো যে বৈশিষ্ট্যমূলক বর্ণালী বলে, মানে বৈশিষ্ট্যমূলক এদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, তাই একে বলা হয় বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী, ঠিক আছে? এক্স রশ্মি বর্ণালী। বুঝলে কি বলছে, যে কোনো মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর কম্পাঙ্কের বর্গমূল মৌলটির পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কের সাথে সমানুপাতিক, এবং অর্থাৎ রুট নিউ প্রপোর্শনাল টু জেড। এবং এইটাকে যদি আমরা একটু ভালো করে মানে এক্সপেরিমেন্টালি এবং ক্যালকুলেশন করি, মজলের সূত্রের সাহায্যে যদি আমরা বোর্ডস থিওরি অ্যাপ্লাই করি, কার কাছ থেকে আমরা ক্যালকুলেশন করবো? বোর্ডস থিওরি, ঠিক আছে? তাহলে এই যে মানটা অ্যাকচুয়ালি আসে রুট নিউ প্রপোর্শনাল টু জেড মাইনাস 1 এর সাথে প্রপোর্শনাল হয়। ওকে, সেটা যদি ক্যালকুলেশন করে দেখায়, অর্থাৎ বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর যে কোনো মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর তার যে চূড়ার কম্পাঙ্কের বর্গমূল, এই যে চূড়াটা, ঠিক আছে, এই চূড়ার কম্পাঙ্কের বর্গমূল সেটা তার পারমাণবিক সংখ্যার সাথে সমানুপাতিক। একটু ভালো করে বইয়ের থিওরি থেকে পড়ে নেবে, যেটা মুখে বললাম সেটা ভালো করে লিখবে, ঠিক আছে? বিয়ের কোশ্চেনটা বলছে, একটি পরীক্ষায় কোনো একটি অজ্ঞাত মৌল থেকে নিঃসৃত কে আলফা এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মান 0.720 ন্যানোমিটার পাওয়া গেল, এবং ওই একই পরীক্ষায় কোবাল্ট নিঃসৃত কে আলফা এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায় 0.180 ন্যানোমিটার। ওই যৌগটির পরমাণু ক্রমাঙ্ক কত? যেখানে দেওয়া আছে কোবাল্টের পরমাণু ক্রমাঙ্ক 27। এক কাজ করি, আমরা কোবাল্ট এটাকে ডিনোট করি সিও দ্বারা ডিনোট করব, আর অজ্ঞাত এটাকে আমরা এক্স দ্বারা ডিনোট করছি, ঠিক আছে? তো তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা কি জেনেছি মোজলের সূত্র থেকে? মোজলের সূত্র যে রুট নিউ প্রপোর্শনাল টু জেড মাইনাস 1, তাহলে এখান থেকে লিখতে পারি নিউ প্রপোর্শনাল টু জেড মাইনাস 1 তার হোল স্কয়ার। তাহলে আমরা নিউ কোবাল্ট লিখছি বাই নিউ এক্স, মানে আননোন যে ওই এটা মৌলটা তার যে কম্পাঙ্ক, সমান এখানে জেড কোবাল্ট লিখবো -1 বাই জেড এক্স লিখছি -1 তার হোল স্কয়ার, মানে অজ্ঞাত যে মৌলটা তার যে পরমাণু ক্রমাঙ্ক, ঠিক আছে? এখানে কাজ করো, কিছু মান দেওয়া আছে সেগুলো বসে দাও। আচ্ছা, এখানে কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য আকারে দেওয়া আছে, আমরা কি জানি সি সমান তো নিউ ল্যামডা, তাহলে এখান থেকে ল্যামডা সমান তো সি বাই নিউ, তাহলে এখান থেকে ল্যামডা কোবাল্ট বাই ল্যামডা এক্স, এটাকে লিখতে পারি সি বাই নিউ কোবাল্ট বাই সি বাই নিউ এক্স, মানে কি দাঁড়াচ্ছে নিউ এক্স বাই নিউ কোবাল্ট। তাহলে এক কাজ করো, আমাদের এখানে উল্টোটা করা আছে, নিউ কোবাল্ট বাই এক্স, এখানে উল্টি দাও, ল্যামডা কোবাল্ট মানে নিউ এক্স নিউ কোবাল্ট বাই নিউ এক্স, মানে এক্স এর যে কম্পাঙ্কটা সেটা হচ্ছে ল্যামডা এক্স বাই ল্যামডা কোবাল্ট। বসিয়ে দাও মানগুলো, ল্যামডা এক্স মানে অজ্ঞাত মৌলটার জন্য যে তরঙ্গ দৈর্ঘ্য 0.720, ঠিক আছে, 0.720 ন্যানোমিটার আছে, আর এটা হচ্ছে 0.180, তাহলে মান কত পাচ্ছি? কাটাকুটি করলে 4। ওকে, এই মানটা এখানে বসিয়ে দাও, তাহলে 4 সমান জেড কোবাল্ট, আচ্ছা কোবাল্টের পারমাণবিক ক্রমাঙ্ক বলে দিয়েছি দেখো 27, তাহলে 27 মাইনাস 1 বাই এটা হচ্ছে জেড এক্স মাইনাস 1 তার হোল স্কয়ার, তো 4 মানে তো 2 স্কয়ার, তাহলে এখান থেকে লিখছি 2 সমান 26 বাই জেড এক্স মাইনাস 1, একটু এদিক ওদিক করে নাও, তাহলে 13 বাই জেড এক্স মাইনাস 1 সমান 1, কাটাকুটি করে, তাহলে এখান থেকে জেড এক্স মাইনাস 1 সমান 13, তাহলে এখান থেকে জেড এক্স সমান 14, অর্থাৎ অজ্ঞাত যে মৌলটা তার পরমাণু ক্রমাঙ্ক 14, ঠিক আছে? তাহলে জেড এক্স এর মান কত পেলাম?
সমান 14। আচ্ছা, এখানে উত্তরটা ভুল রয়েছে, যেহেতু এখানে রাইমার্টিনের কোশ্চেনের উত্তর দেওয়া রয়েছে 53 দিয়েছে। 53 হতো, কখন হতো বলতো, যদি এই মানটা 0.180 আর এইটা 0.70, মানে এই দুটো মান উল্টো পাল্টা বলা থাকতো, তাহলে অ্যান্সারটা 53 তোমরা বসিয়ে দেখে নেবে। এইটা যদি 0.180 আর এর জায়গায় এটা, এর জায়গায় এটা যদি থাকতো তাহলে হতো, সেক্ষেত্রে উত্তরটা ভুল আছে। ঠিক আছে, তোমরা ভালো করে এটা একটু করে নেবে। ওকে, নেক্সট পরের কোশ্চেনে যাও। আচ্ছা, অথবা অর্ধায়ুর সংজ্ঞা লেখো। দেখো, অর্ধায়ুর সংজ্ঞা কি বলছে, যে যেহেতু তেজস্ক্রিয় বিঘটন সূত্রের সূচকীয় সূত্র মেনে চলে, সূচকীয় সূত্র মানে টি এর মান যখন ইনফিনিটিভ, টি টেন্স টু ইনফিনিটিভ হলে তখন এন টেন্স টু 0 হয়। তার মানে এই যে গ্রাফটা ইনফিনিটিভে গিয়ে টাচ করতে হবে। ওকে, ইনফিনিটিভে গিয়ে সে টি অ্যাক্সিসকে টাচ করবে, তখন 0 হবে, মানে পুরোপুরি ফুরিয়ে যাবে। যে বিঘটনটা ঘটছে তার যে তেজস্ক্রিয় মৌলটা সেটা ক্ষয়তে ক্ষয়তে পুরোপুরি ফুরিয়ে যাবে, যেটা অসীম। অসীম মানে আমাদের বার করা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে করা হয় কি, এই যে টোটাল নাম্বার অর্থাৎ টি সমান 0-তে, সেটা হচ্ছে 0-তে n0 ছিল, তার টোটাল সংখ্যার অর্ধেক মানে n0 এটা, তাহলে এটা হবে n0/2। যে সময়ে হচ্ছে এই সময়টা এখানে যে করসপন্ডিং সময়টা সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটাকে টি হাফ দিয়ে ডিনোট করা হয়। অর্থাৎ মানে কি বলবো, যে তেজস্ক্রিয় বিঘটনের ক্ষেত্রে তার প্রাথমিক মৌলের যা পরিমাণ, তার অর্ধেক হতে যে সময় লাগে, এই n0 থেকে n0/2 হতে যে সময় লাগে, তাকে ওই মৌলের অর্ধায়ু বলা হবে। এটা বিভিন্ন রকম এককে আসতে পারে, সেকেন্ড আসতে পারে, মিনিট আসতে পারে, ঘন্টা, দিন, বছর, যার যেরকম অর্ধায়ু যত বেশি সে তত বেশি টেক্স হয়, মানে এই অর্ধেকটায় পৌঁছাতে তত বেশি টাইম নেবে। ঠিক আছে, অর্ধায়ু যত বেশি মানে এই যে টি হাফটা, এই পয়েন্টটা আরো এইদিকে সরে যাবে, এইদিকে সরে যাওয়া মানে সে অর্ধেক পৌঁছাতে অনেক বেশি টাইম নেবে, ফলে ফুরিয়ে যেতে আরো বেশি টাইম নেবে। ঠিক আছে, এই জন্য অর্ধেক সংখ্যাটা আনা হয়, কারণ গড় আয়ু আর অর্ধায়ু সব, এখানে টোটাল আয়ুটা আমরা কনসিডার করতে পারবো না, অসীম সময় যেহেতু শেষ হবে, মানে বলা যেতে পারে তেজস্ক্রিয় মূল্য কখনই শেষ হয়ে যাবে না, এটাই মেন কথা। ঠিক আছে, নেক্সট, একটি নিউট্রন, এরপর একটা কোশ্চেন দিয়েছে, মানে অঙ্ক দিয়েছে। কোশ্চেনটা দিয়েছে, একটি নিউট্রন এক নিউক্লিয়াস দ্বারা শোষিত হয়ে একটি আলফা কণা, একটি নিউট্রন একটা নিউট্রন লিথিয়াম নিউক্লিয়াস দ্বারা শোষিত হয়ে একটি আলফা কণা নিঃসরণ করে ও একটি ট্রিটিয়াম উৎপন্ন করে। তো বিক্রিয়ায় কি পরিমাণ শক্তি নির্গত হয়? আমরা এক কাজ করি, বিক্রিয়াটা লিখে ফেলি। নিউট্রন কণা, তাহলে 1n0 লিথিয়াম 6 3, এখান থেকে কি তৈরি করছে, একটা আলফা কণা। ঠিক আছে, এটা আলফা কণা। ওকে, আমি এখানে আলফা কণা লিখছি, তোমরা জানো যে এটা আলফা কণা, এটা লেখার দরকার নেই। 4He2, আর একটা কি উৎপন্ন করা বলেছে, আলফা কণা একটা ট্রিটিয়াম, তাহলে +3H1 এটা উৎপন্ন করে, এবং প্রত্যেকটা ভর দিয়ে দিয়েছে। সেই ভরগুলো একটু দেখে দেখে ডাটাগুলো টুকে নাও। আচ্ছা, এদের ভরগুলো দেখো, অ্যাটমিক মাস ইউনিট মানে AMU। ঠিক আছে, অ্যাটমিক মাস ইউনিট AMU। আর মনে রাখবে 1 AMU মানে হচ্ছে একটা কার্বন পরমাণুর ভরের তুলনায় কোনো মৌল যতক্ষণ ভারী, সেটাকে ডিনোট করা হয় একটা কার্বন পরমাণু ভর বাই 12। তার মানে একটা 1 মোল কার্বন পরমাণুর যে সংখ্যা সেটা হচ্ছে Na, তাহলে Na এর সংখ্যক যে ভর সেটা হচ্ছে 12 গ্রাম। ঠিক আছে, তাহলে একটার ভর মানে Na দিয়ে ভাগ আর তার 1/12 অংশ, তাহলে এটাকে পাওয়া যায় 1/Na। ওকে, মানে হচ্ছে 1.66, এই Na মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, ইন্টু 10⁻27 এত। ঠিক আছে, কেজিতে। তো তাহলে এই মানটাকে দেখো, আমরা E=mc² সূত্র অ্যাপ্লাই করে, E=mc² সূত্র অ্যাপ্লাই করে এম এর জায়গায় এই মানটা বসাবো, সি মানে শূন্যস্থানে আলোর বেগ 3 × 10⁸, সব মান বসিয়ে তাকে জুলে এককে পাবো। তাকে যখন ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবো সেই মানটা আসবে 931.2 MeV। এই মানটা তোমরা অল টাইম মুখস্থ রাখবে। ঠিক আছে, কারণ পরীক্ষাতে অত টাইম পাবে না আলাদা করে বার করা, কারণ জুল করবে, জুল থেকে ফের 1.6 10⁻−19 দিয়ে ভাগ করে, মানে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে তারপর তোমরা ইলেকট্রন ভোল্ট করবে। তো সেটা এখানে মুখস্থ রাখাটাই বেটার। 1 AMU সমান, অর্থাৎ এই মানটাকে আমি একটু এইভাবে লিখছি, 1 AMU এর তুল্য শক্তি মানে হচ্ছে 931.2 MeV। ঠিক আছে, এতটুকু মনে রাখো। তাহলে দেখো, আমাদের প্রথমে ভরগুলো কাউন্ট করো, দিয়ে ভর ত্রুটিটা বার করো। ডেল এমটা দেখো কোনটা বেশি কোনটা কম কি করে বুঝবে, বোঝার একটা উপায় আছে, ভালো করে দেখো। এইখানে 1.0086654, 6.015126, মানে এই 1 আর 6 যোগ করলে 7, কিন্তু আমরা কি করব, এখান থেকে লিখছি দেখো 1.0086654 প্লাস 6.015126, এটার ভরটা বেশি আছে, কারণ এই 86 আছে না, এই জায়গাটা 86। ওকে, 86 আর এইটা 15, 86 আর 15 যোগ করলে 101 এরকম একটা। উন্নত এইখানে যে 26 আছে, 4 আর 3 যোগ করলে এমনিতে 7 হবে, 26 আর 16 যোগ করলে দেখো 42 এরকম একটা, মানে এই মানটা কম আছে। মাইনাস
4.00260044 প্লাস 3.016049, এই মানগুলো একটু যোগ করো। দেখো ডেল এম এর মানটা আসছে কত, আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি। 0.0051138 এত এএমইউ, এত এএমইউ। তাহলে ই সমান ডেল এম ইন্টু সি স্কোয়ার, আইনস্টাইনের আপেক্ষিকতা সূত্র। তো 0.0051138 ইন্টু এই এএমইউর জন্য কি লিখবো, এখানটা তো এএমইউ আসবে, 1 এএমইউ মানে 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এই মানটা আসবে 4.78 MeV। ঠিক আছে, এইটা কিন্তু কষ্ট করে বার করতে যাবে না, তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে, অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, সেটা করা যাবে না। তোমরা এই মানটা মুখস্থ রাখবে যে 1 এএমইউ মানে 931.2, সেটাও এই সূত্র থেকেই এসছে। এম এর জায়গায় এই মানটা বসাবে, সি এর জায়গায় আলোর বেগের মান বসাবে, সেটা জুলে আসবে 1.6 10 টু পাওয়ার -19 দিয়ে ভাগ করবে, একটা লাস্টে গিয়ে দেবো 10 টু পাওয়ার 6 একটা টার্ম আসবে, তাই মেগাটা চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। ওকে, নেক্সট পরের কোশ্চেনে চলে যাও। এখানে কোশ্চেনটা বলেছে তাপীয় নিঃসরণ বলতে কি বোঝো। তাপীয় নিঃসরণ মানে হচ্ছে, যেমন ধরো এই যে ডায়োডে বা ট্রায়োডে যে টেকনিকটা ইউজ করা হয়, এই যে ফিলামেন্টটা দেখছো, এই ফিলামেন্টের সাহায্যে ক্যাথোডটাকে উত্তপ্ত করা হয়। ক্যাথোডটা মানে হচ্ছে এটা ব্যাটারির সাথে কানেক্টেড এবং নেগেটিভ ভোল্টেজ আছে। তো ক্যাথোডের সাহায্যে উত্তপ্ত করলে এখান থেকে ইলেকট্রন বের হয়, অর্থাৎ তাপ প্রয়োগের মাধ্যমে ধাতব বস্তু থেকে ইলেকট্রন নিঃসরণ করার ঘটনাকেই বলা হয় তাপীয় নিঃসরণ। আমি শর্টে একটু লিখে দিচ্ছি, তাপ প্রয়োগের দ্বারা ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের ঘটনাকেই তাপীয় নিঃসরণ বলে। ঠিক আছে, তাপীয় নিঃসরণ বলে। আর একটা কথা মনে রাখবে, এই পদ্ধতিতে যে ইলেকট্রনগুলো বেরিয়ে আসে তাদেরকে বলে তাপীয় ইলেকট্রন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দিয়েছে যে একটি বায়ুশূন্য ডায়োড কিভাবে একমুখী কারক হিসেবে ব্যবহৃত হয়। তার জন্য আমরা এই ডায়োডটা এখানে আঁকা থাক, এখান থেকে একটা সার্কিট এঁকে নিচ্ছি। এটা লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটা মাপা হচ্ছে। এর অ্যাক্রসে যে ভোল্টেজটা মাপবো সেটা হচ্ছে V0, মানে ভি আউটপুট। প্রথমত এই যে অল্টারনেটিভ ভোল্টেজটা দেওয়া আছে, এটা ধরো কোনো এক মুহূর্তে আমি ধরে নিচ্ছি উপর দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ। তাহলে পজিটিভ মানে অ্যানোডটা পজিটিভ বিভবে আছে, আর নেগেটিভ মানে ক্যাথোডটা নেগেটিভে আছে। নেগেটিভ থাকার জন্য ইলেকট্রনের আধিক্য আছে, ইলেকট্রন ছাড়তে থাকবে এখানে হিটিং প্রসেসের মাধ্যমে। আর পজিটিভ যেহেতু ইলেকট্রনকে আকর্ষণ করবে, কারণ ইলেকট্রনের আধার নেগেটিভ, তখন কিন্তু ইলেকট্রনগুলো ছুটবে। তার মানে ছুটবে মানে এই দিকটার মধ্যে কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, তাহলে এই দিকটা যখন পজিটিভ মানে উপর দিকটার জন্য আমরা অবশ্যই প্রতি ক্ষেত্রে কারেন্ট পাবো, এই জায়গাগুলোর ক্ষেত্রে কারেন্ট পাবো। ওকে, নেক্সট পরের কন্ডিশনটা আলোচনা করো। ভাবো যে এরপর এই দিকটা নেগেটিভ, এই দিকটা পজিটিভ, তখন কি ঘটছে? যদি এটা নেগেটিভ হয় তাহলে অ্যানোড নেগেটিভ, ঠিক আছে, আর এখান থেকে ইলেকট্রন কিছু বেরোবার কথা, সেই ইলেকট্রনগুলো নেগেটিভ আধান এখানেও নেগেটিভকে বিকর্ষণ করবে, মানে আসতে দেবে না, বাধা দেবে, তখন ইলেকট্রনগুলো ওইদিকে যেতে পারবে না। ইলেকট্রন যদি না যেতে পারে তাহলে এখানে কারেন্টটা মানে ফ্লো করবে না। ঠিক আছে, অর্থাৎ সেক্ষেত্রে নেগেটিভ বিভবের জন্য এখানে অ্যানোড যে কারেন্টটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে এই নেগেটিভ বিভব মানে এই দিকটার জন্য, নেগেটিভ প্রান্তগুলোর জন্য এইখানে যে কারেন্টগুলো আসবে এটা জিরো, এইখানটা জিরো। ঠিক আছে, এইভাবে একটা করে রিপেল তৈরি করা, বাট রিপেলটা পজিটিভ দিকে থাকে, এই পজিটিভ দিকে। ওকে, কিন্তু নিচের দিকে আর আসতে পারে না। এইভাবে আমরা এটাকে হাফ ওয়েভের মাধ্যমে, অর্থাৎ হাফ ওয়েভ রেকটিফায়ার হিসাবে ইউজ করতে পারি। ঠিক আছে, হাফ ওয়েভ রেকটিফায়ার হিসেবে ইউজ করতে পারি। তবে বর্তমানে আমাদের যে এনপিএন ট্রানজিস্টর বা এনপি ডায়োড, পিএন ডায়োড মানে পিএন জাংশন যে ডায়োড, সেগুলোর সাহায্যে আরো স্মুথলি আমরা এখানে ফিল্টারও ব্যবহার করা হয়, পাই ফিল্টার বা মানে এলসি ফিল্টার ইত্যাদি, তার সাহায্যে আরো ভালো করে আমরা এখানে একমুখী কারক হিসেবে ব্যবহার করবো। ডায়োডটা অতটা ব্যবহার করা হয় না, কিন্তু আমাদের পরীক্ষার জন্য এটাকে পড়তে হবে। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন কি দিয়েছে, আচ্ছা, অথবাটা একটি ডিজিটাল সংকেতের তরঙ্গরূপ কেমন হয় তা লেখচিত্রের সাহায্যে দেখাও। এটা হচ্ছে ডিজিটাল সংকেত। ঠিক আছে, এটা 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 ওকে। তো এদের যদি আমি স্তরগুলো আলোচনা করি, এটা ধরো একটা লোয়ার স্তর, মোটামুটি এই লোয়ার স্তরও সে থাকবে না, আবার ধরো এই ধরনের আরেকটা স্তর এখানেও কিন্তু থাকবে না। ঠিক আছে, অনুরূপভাবে এইখানটা যদি আমরা একটা স্তর কনসিডার করি, হ্যাঁ এটা একটা রেঞ্জ যাচ্ছে, ডট ডট গুলো আঁকছি না, এগুলো হচ্ছে একটা রেঞ্জ, যে এই লেভেলের মধ্যে সে মোটামুটি থাকবে, পুরোপুরি স্মুথ তো হওয়া সম্ভব হয় না। তো এটা হচ্ছে হাইয়েস্ট অবস্থা, 1 অবস্থা, এটাকে বলা হয় 0 অবস্থা। ডিজিটাল বর্তনীতে কি হয়, এই একবারে হাই থাকবে, তারপর হুট করে লাফ দিয়ে নিচে 0 চলে আসবে, মাঝখানে যে সাইনোসয়েডাল গ্রাফের মতো বা অ্যানালগ বর্তনীর মতো এইভাবে কমা বাড়া এগুলো কিন্তু হবে না। ওকে,
তাহলে দুটো অবস্থায়, হয় হাই অবস্থা নয় লো অবস্থা। এইটা হচ্ছে জিরো অবস্থা মানে লো, আবার হাই লো এই এই জায়গাটা। ঠিক আছে, এইভাবে ডিজিটাল বর্তনী, এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল এই হিসাবে ইউজ হয়। ওকে, বর্তনীটা আঁকতে পারবে, ডট ডট চিহ্নগুলো না আঁকলেও চলো, কোনো অসুবিধা নেই, মেন হচ্ছে গ্রাফটা। ঠিক আছে, শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে কিভাবে অর আর নট গেট তৈরি করা যায়। আচ্ছা, নয়ের অর বি, ন্যান্ড মানে এটাকে আমরা লিখতে পারি নট যুক্ত অ্যান্ড, মানে হচ্ছে অ্যান্ড গেটের ইনপুট, এর কিন্তু ইনপুটটা নেওয়া হবে, অ্যান্ড গেটের ইনপুট নট গেটের আউটপুট। ঠিক আছে, একে আউটপুট হিসেবে নট গেটকে ইউজ করব। অর্থাৎ এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা ধরো ইনপুট দুটো বর্তনী এ আর বি, এখান থেকে একটা নট গেটকে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইটা নট গেট, এটা নট, এটা হচ্ছে অ্যান্ড, দিয়ে দুটো তৈরি করবে, সেটাকে ডিনোট করা হবে এইভাবে। অর্থাৎ আমরা ন্যান্ড গেটকে এইভাবে চিহ্নিত করব। ঠিক আছে, যেগুলো আমাদের যে কম্পিউটার বর্তনীতে খুব কাজে লাগে, এটা হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড। আশা করি বুঝতে পেরেছো। তো এখন বলেছে ন্যান্ড গেট থেকে নট গেট কিভাবে আসছে, দেখো আমরা এই সার্কিটে মুছে দিচ্ছি, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। ন্যান্ড গেট থেকে নট, তাহলে 1 নম্বরে লিখছি ন্যান্ড থেকে নট। তাকাও, ন্যান্ড থেকে নট কি করবো, জাস্ট এই একটা, আচ্ছা ন্যান্ড গেটটাকে একটু ভালো করে আঁকি, এটা হচ্ছে ন্যান্ড গেট। ঠিক আছে, ন্যান্ড গেট, এটা হচ্ছে ধরো একটা সিগন্যাল আমি এ কে ইনপুট হিসাবে দিলাম, তাহলে এক্ষেত্রে সে সিম্পল ভাবে এ, এই জায়গাটা ধরো এ আকারে আসছে, এটা এ, ন্যান্ড গেটের পর কি হয়, এ ইন্টু এ তার বার, এটাই তো হয়। এইখানটা আসার পর অ্যান্ড থাকা মানে কি গুণ হয়ে যায় অ্যাকচুয়ালি, তারপর উপরে মাথায় বার, নট থাকা মানে মাথায় নট ইকুয়াল, আর এটা মানে হচ্ছে এ ডট এ মানে এ, তাহলে এ বার, তাহলে ওয়াই সমান এ বার, এটা নট গেটের উদাহরণ। ঠিক আছে, ওয়াই ইকুয়ালস নট এ, এর যে মানে এই সমীকরণটা পড়তে হয় বুলিয়ান ইকুয়েশন, ওয়াই ইকুয়ালস নট এ। ওকে, আরেকটা কি বলেছে, ন্যান্ড গেট থেকে অর গেট, না ন্যান্ড গেট, হ্যাঁ ন্যান্ড গেট থেকে অর গেট, ন্যান্ড থেকে অর, অর মানে কি ওয়াই ইকুয়ালস এ প্লাস বি আসবে। ঠিক আছে, তাহলে কাজ করে দুটো ন্যান্ড গেটের সাহায্য নিচ্ছি, এটা ঠিক আছে, আর একটা ন্যান্ড গেট। ওকে, এটা ধরো এ গেল, এটা হচ্ছে বি গেল, তাহলে এখান থেকে এ আসার পর কি হবে, এ ডট এ তার বার, এটা হয়ে যাবে বি ডট বি তার বার, মানে এটা হয়ে যাবে এ বার, অর্থাৎ এ বার। ওকে, আর এটা হয়ে যাবে বি বার, এই দুটোকে মিলে আবার একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, তাহলে আবার কি হবে, এইটাতে এ বার যাচ্ছে ইনপুট হিসাবে, এটাতে বি বার যাচ্ছে, তাহলে কি দাঁড়ালো, এ বার এবং বি বার মিলে এ বার এবং বি বার তারা ডট করবে, আর যেহেতু নট এখানে নট আছে আবার, তো আমরা বার চিহ্ন এখানে দিয়ে দিলাম, তাহলে এটা দেখো দাঁড়াচ্ছে ডি মর্গানস উপপাদ্য অ্যাপ্লাই করলে এ বার প্লাস বি ডবল বার। ঠিক আছে, ডি মর্গানস থিওরি, তার মানে এ প্লাস বি, তাহলে ওয়াই ইকুয়ালস এ প্লাস বি, এটা হচ্ছে অর গেট। ঠিক আছে, অর্থাৎ ডি এখানটা একটু ডি মর্গানস ল অ্যাপ্লাই করছি, দেখো অর হলো ন্যান্ড থেকে নট, মনে রাখবে অর গেটের ক্ষেত্রে কিন্তু 3টে ন্যান্ড গেট লাগছে, তারপর এই সার্কিটটা উদ্ধার হচ্ছে। নেক্সট পরের কোশ্চেন কি বলেছে, 10এর কোশ্চেন, যোগাযোগ ব্যবস্থায় অ্যান্টেনার কাজ কি। অ্যান্টেনার দুটো কাজ, এক গ্রাহক রূপে কাজ করে, মানে সিগন্যালটা যখন আসছে সিগন্যালটাকে ক্যাপচার করে, দুই সিগন্যালকে ট্রান্সমিট করতেও সাহায্য করে, মানে প্রেরক হিসেবে কাজ করে, তিন অ্যান্টেনা যদি না থাকতো আমাদের যে পৃষ্ঠ তরঙ্গ ভূমি তরঙ্গ এগুলোকে আমরা ঠিকঠাকভাবে কালেক্ট করতে পারতাম না, ধরতে পারতাম না। ঠিক আছে, তো আমরা একটু স্ক্রিনে এটা সম্পর্কে দিয়ে দিচ্ছি, তোমরা এখানে স্ক্রিনে ভালো করে লেখাটা পড়ে নেবে। ওকে, যেহেতু থিওরিটিক্যাল কোশ্চেন তোমরা পারবে এগুলো। ওকে, নেক্সট পরের কোশ্চেন বলেছে যে আকাশ তরঙ্গ ভূমি তরঙ্গের মধ্যে তুলনা করো। আকাশ তরঙ্গ যেটা আয়নমণ্ডলের সাহায্যে সাধারণত 80 কিলোমিটার উপরে 400 বা 450 কিলোমিটার পর্যন্ত এই অঞ্চলে প্রতিফলিত হতে হতে বিস্তৃত হয়, আর ভূমি তরঙ্গ যেটা শূন্য থেকে আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে 80 কিলোমিটারের মধ্যে থাকে, এইখানে মানে প্রতিফলিত হতে হতে, অর্থাৎ ভূমি তরঙ্গ 80 কিলোমিটারের মধ্যে থাকে। তারপর 2 নম্বর হচ্ছে ওখানে আয়নমণ্ডলের প্রচন্ড প্রভাব থাকে, এখানে আয়নমণ্ডলে অতটা প্রভাব থাকে না, তো এই ফ্রিকোয়েন্সি একটা ব্যাপার থাকে। ঠিক আছে, এগুলো একটু স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা একটু ভালো করে পড়বে। ঠিক আছে, আয়ন ও ভূমি তরঙ্গের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এখন বাজছে রাত 1:05, ঘুম আসছে প্রচন্ড, কিন্তু তোমাদের জন্য আমাকে এটা রেকর্ড করতেই হবে, কারণ তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমি তো মানে হাতছাড়া করতে পারি না, এত সুন্দর কমেন্ট পাওয়ার পর। সো এটা আমার দায়িত্ব, তোমাদের দায়িত্ব ভিডিওটাকে
তোমাদের যে বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করো, যাতে করে সবাই মিলে একসাথে এইচএস পরীক্ষায় সুন্দরভাবে রেজাল্ট করে আসতে পারো। যেটা থার্ড সেমিস্টারে যেটা হয়েছে সেটা যেন ফোর্থ সেমিস্টার আর না হয়, বা যে ভুল ত্রুটিগুলো থার্ড সেমিস্টারে হয়েছে সেটাও যেন ফোর্থ সেমিস্টারে না হয়। গলাটা বসে যাচ্ছে অলরেডি। কোশ্চেন বলেছে দেখাও যে কম্পাঙ্ক বিরূপণাঙ্কের মান, কম্পাঙ্ক বিরূপণের ক্ষেত্রে বিরূপণাঙ্কের মান বার্তা তরঙ্গের কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এটা একটু আমাদের ক্যালকুলেশন আছে। ধরো বার্তা তরঙ্গ যেটা, অর্থাৎ আমরা বাহক তরঙ্গটাকে ধরে নিচ্ছি। তোমরা মনে রাখবে এইভাবে বাহকের ব আছে, আমরা এটাকে সবসময় বড় হাতের ডিনোট করব। ঠিক আছে, বড় হাতের দিয়ে এটাকে ডিনোট করব। ভি সমান V0 সাইন ওমেগা টি। আমরা কি বললাম? সমান V0 সাইন ফাই, যেখানে ফাই মানে হচ্ছে ওমেগা টি। আমরা কি বললাম? যে বাহক তরঙ্গকে বড় হাতের দিয়ে ডিনোট করব, আর তথ্য সিগন্যালকে আমরা ছোট হাতের দিয়ে ডিনোট করব। ঠিক আছে, আর কি বলেছে? যে বিরূপণাঙ্ক বার করব। তো এখানে আমরা ফাই দ্বারা ওমেগা টি কে ডিনোট করছি, তাহলে এখান থেকে ডি ওমেগা ডিটি, মানে ডি ফাই ডিটি যদি করি, এটা একটু করে রাখার দরকার আছে, একটু পরে ক্যালকুলেশনে লাগবে। সমান ওমেগা, মানে যেটা ওমেগার উপর, এখানে যে ওমেগার মানটা টি এর উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা আর কি লিখতে পারি। ধরে নিচ্ছি, ধরি তথ্য সিগন্যাল, ধরি তথ্য তরঙ্গ, এটাকে আমরা ডিনোট করছি, এটাকে বড় হাতে ডিনোট করছি, এটা ছোট হাতে। এখন কম্পাঙ্ক বিরূপণের ক্ষেত্রে যে বিরূপিত কম্পাঙ্কের যে তরঙ্গ, মানে বিরূপিত তরঙ্গ, সেটাকে আমরা মডিউলেটেড ওয়েভ। ঠিক আছে, মডিউলেটেড ওয়েভ এই কথাটার জন্য আমরা এম কথাটা ইউজ করব। সেক্ষেত্রে তার যে এখানে কম্পাঙ্ক যেহেতু আমরা বলছি, অর্থাৎ কম্পাঙ্ক বিরূপণ, তো আমরা কম্পাঙ্কটা একটু স্লাইডলি চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে তাকে আমরা লিখছি ওমেগা এম সমান ওমেগা 0 প্লাস, এখানে আমরা লিখছি এই যে ওমেগাটা, এই ওমেগা অনুযায়ী চেঞ্জ হবে। ঠিক আছে, এটা হবে কে V0 সাইন ওমেগা টি। ঠিক আছে, কে V0 সাইন ওমেগা টি। এরপর দেখো আমাদের এই যে টার্মটা আমরা একটা ডেরিভেটিভ আকারে রেখেছিলাম না, তাহলে এক কাজ করি, এটাকে আমরা এরপর ডেরিভেটিভ থেকে যখন ফাইয়ে আনতে যাবো তখন ইন্টিগ্রেশন করব সমাকলন করে। এটা যেহেতু মানে হচ্ছে ওমেগা এম, তাহলে এক কাজ করি, এখানে ওমেগা এমটাকে আমরা ইন্টিগ্রেশন করে দিচ্ছি, অর্থাৎ ডি ফাই এম সমান ইন্টিগ্রেশন ওমেগা এম ডিটি। ঠিক আছে, তাহলে এখান থেকে ফাই এমটা বার করছি। দেখো ফাই এম মানে কি, ফাই মানে কি ধরেছিলাম? ওমেগা টি, এখানে হবে ওমেগা এম টি। তো সেক্ষেত্রে এই মানটাকে, পুরো মানটাকে ইন্টিগ্রেশন করো, ওমেগা 0 ডিটি প্লাস কে V0 সাইন ওমেগা টি ডিটি। তাহলে এটা আসবে দেখো ওমেগা 0 টি মাইনাস, এই সাইনের ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনে মাইনাস কস, তাহলে কে V0 বাই ওমেগা কস ওমেগা টি তোমার ওমেগা 0 টি মাইনাস বিটা কস ওমেগা টি। অর্থাৎ বিরূপিত কম্পাঙ্কটা স্লাইডলি চেঞ্জ হবে কস এই আকারে। এখানে বিটাটার মান লিখে রাখছি, বিটাটাকে কি ধরেছি? কে V0 বাই ওমেগা। এটাই বিরূপণ গুণাঙ্ক বলা হয় বা বিরূপণাঙ্ক বলা হয়। ঠিক আছে, তো অতএব মডুলেটের যে ওয়েভটা এই সমীকরণে বসিয়ে দাও। মডুলেটের ওয়েভের যে রাশিমালাটা আসবে ওমেগার জায়গায় এই মানটা আমরা শুধু বসিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে এসছে। অতএব Vm সমান V0 সাইন ফাই এম টি, এই যে এটা ফাই এম মানে হচ্ছে V0। ঠিক আছে, সাইন অফ, এটাকে লিখছি এই ফাই এম এর জায়গায় এই যে মানটা ওমেগা 0 টি মাইনাস বিটা কস ওমেগা টি, এটা লিখলাম। এটা হচ্ছে আমাদের মডুলেটর ওয়েভের যে রাশিমালা। খেয়াল করো এই বিটার মানটা কি গো? বিরূপণাঙ্ক গুণাঙ্ক কে V0 বাই ওমেগা। তাহলে এখান থেকে বলতে পারি, আমি এখানে বক্স করে লিখে দিচ্ছি, বিরূপণাঙ্ক গুণাঙ্ক বিটা প্রপোর্শনাল টু 1 বাই ওমেগা। তার মানে যে ওয়েভটা, অর্থাৎ ওমেগা মানে হচ্ছে এখানে তথ্য সিগন্যাল বা তথ্য সংকেতের কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে গেল। এত দূর পর্যন্ত আমাদের বড় কোশ্চেন ছিল বার্তা তরঙ্গের কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এখানে বার্তা তরঙ্গ বলেছে। ওকে, প্রুভড, এটা লিখে দেবে প্রুভড। মানে আমাদের এই কাজটা করতে হবে, যে লাস্টে এই মানটা নিয়ে অ্যাকচুয়াল কথা বলতে হবে। ঠিক আছে, কমপ্লিট। এরপর আমাদের সেকশন সি। এখানে ছোট ছোট কোশ্চেন, খুব একটা বড় কোশ্চেন নেই, কিন্তু ভাঙা ভাঙা কোশ্চেন। একটি আলোকবাহী তন্তু কোন নীতিতে ক্রিয়া করে? আলোকবাহীর ভিতরের যে অংশটা থাকে সেটাকে বলা হয় কোর, আর বাইরের যে অংশটা, অর্থাৎ এই যে অংশটা, ঠিক আছে, এই অংশটা হচ্ছে কোর, এটা হচ্ছে কোর, আর এই বাইরের যে অংশটা এটাকে বলা হয় ক্লাডিং। ওকে, তো এটা হচ্ছে কোর, আর এই অংশটা
এটা হচ্ছে ক্লাডিং, মানে আবরণের মতো ক্লাডিং। তো এর যে প্রতিসরাঙ্ক ধরো মিউ 2, এর প্রতিসরাঙ্ক ধরো মিউ 1 গ্রেটার দ্যান মিউ 2। তো আলো যখন এর মধ্যে দিয়ে পাস করে, ধরো এইখানে আমি বললাম আলো রশ্মি এসে পড়লো, ঠিক আছে। তো এখান থেকে আলো রশ্মি সাধারণত সংকট কোণ অপেক্ষা বেশি কোণে গিয়ে বারবার এর ভিতরে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটায়, দিয়ে এই প্রান্তে পাস করে। ওকে, তাহলে এখানে অ্যান্সারটা কি লিখবে? আলোকবাহী তন্তু বা আলোকবাহী তন্তু TIR, অর্থাৎ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের নীতিতে কাজ করে, ঠিক আছে। করতে পারবে অ্যান্সার। ওকে, সিম্পল জিনিসটা একটু বললাম। নেক্সট কোশ্চেন দিয়েছে, প্রমাণ করো যে অবার্ণক যুগ্মে অবার্ণতার শর্ত হলো, আচ্ছা এটা ω3 হবে না, ω1 মাইনাস ω1/f1 প্লাস ω2/f2 সমান 0, যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থবহ। এটা অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনে একটা প্রমাণ তোমাদের দিয়েছে, তো এখানে করতে হবে। ধরো এরকম অবার্ণতা কি জানো কি? ধরো এই একটা উত্তল লেন্স, ওকে, আর এই একটা অবতল লেন্স। এটা হচ্ছে উত্তল লেন্স আর এটা হচ্ছে অবতল লেন্স। এটার ফোকাস দৈর্ঘ্য f1, এটার ফোকাস দৈর্ঘ্য f2। অবশ্যই অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা -f2 ধরবো, কারণ অবতল লেন্সের ফোকাসকে নেগেটিভ ধরা হয়। এখন এইটা একটা সমবায় তৈরি করেছে এমন ভাবে, ধরো এখান থেকে একটা সাদা আলোর উৎস আছে, ঠিক আছে, বা বড় কোনো উৎস আছে। এখান থেকে লাইট রশ্মিগুলো যাবে, এইগুলোর মাধ্যমে এমন ভাবে এখানে মিট করাবে, মানে ফাইনাল যে রেজাল্টেন্ট যে লেন্সটা তৈরি হবে এমন ভাবে মিট করাবে যাতে করে সমস্ত রশ্মিগুলো গিয়ে, সমস্ত কালারগুলো গিয়ে সাদাই তৈরি করে, অর্থাৎ সাদাই তৈরি করবে। এর মানে কি দাঁড়ালো? সমস্ত রশ্মিগুলো একসাথে মিট করবে, মানে আলাদা করে রঙিন তৈরি করবে না। অর্থাৎ লাল ভিপজিওর এইভাবে যে আলাদা আলাদা কালার, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, প্রত্যেকটা আলাদা কালার, সে আলাদা আলাদা কালার অনুযায়ী আলাদা মানে ফিগার বা আলাদা আলাদা ইমেজ তৈরি করবে না। ওকে, তাহলে কি হচ্ছে, এখানে যে ইমেজটা সেটা কিন্তু রঙিন হবে না, রঙিন ইমেজ তৈরি হবে না, রঙিন ইমেজ হবে না, ঠিক আছে। যদি এমন কোনো মানে লেন্সের সমবায় তৈরি করা যায় যাতে করে সাদা বর্ণের কোনো বস্তুর প্রতিবিম্ব সম্পূর্ণ সাদাই হয়, অর্থাৎ সমস্ত কালারগুলোকে একযোগে একটা জায়গাতেই ফোকাস করবে, তাহলে সেই যে সমবায়টা তাকে বলে অ্যাক্রোমাটিক লেন্স, অর্থাৎ অ্যাক্রোমাটিক লেন্স বা অবার্ণক, মানে বর্ণটা অবার্ণক। আচ্ছা এটা একটু বানানটা চেঞ্জ করতে হবে, অবার্ণক মানে কালারলেস আর কি, অর্থাৎ একটাই কালার আসছে, তাকে বলে অবার্ণক যুগ্ম, ঠিক আছে। এখন দেখো লেন্সের সমবায় সূত্র যে তুল্য ফোকাস যদি 1/f হয়, মানে এফটা যদি তুল্য ফোকাস হয়, তাহলে 1/f1 মাইনাস 1/f2 এটা আমরা পাই। এখানে f2টাকে নেগেটিভ নিয়ে নিচ্ছি, কারণ এর যে অবতল লেন্সের ফোকাস দেবো f2টা নেগেটিভ। তোমরা ভাষা লিখবো, আমরা ভাষা লিখতে গেলে আসলে বোর্ডে জায়গা পাবো না, বুঝতে পারছো। তাহলে এক্ষেত্রে দেখো আমি যেহেতু এফ ল্যামডার উপর ডিপেন্ডেন্ট, ল্যামডা এর সাপেক্ষে অবকলন করে তাহলে ডিডি ল্যামডা অফ 1/f সমান ডিডি ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য অফ 1/f1 প্লাস ডিডি ল্যামডা অফ -1/f2, ঠিক আছে। এখন এই যে ডিডি অফ ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে যদি বারবার ফোকাসটা চেঞ্জ হতো, ভালো করে বোঝো, ধরো লাল আলোর ফোকাস করলো এই জায়গাটায়, বেগুনিটা ফোকাস করলো আরেকটু পেরিয়ে গিয়ে বা আরো আগে, যেটা হবে আর কি, তাহলে কিন্তু কি হতো, প্রত্যেকটা আলাদা রঙিন ইমেজ তৈরি করতো, ঠিক আছে। কিন্তু অবার্ণতার ক্ষেত্রে, অর্থাৎ এই যে 1/f এটা প্রপোর্শনাল টু হয় ω/f। এই ওমেগাটাকে বলা হয় বিচ্ছুরণ ক্ষমতা। তোমরা এইটুকু জেনে রাখো, কেন আমি বললাম বিচ্ছুরণ ক্ষমতা। দেখো শুরুতেই উল্লেখ করেছিলাম যে এটা অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনের প্রমাণ, তোমাদের জন্য নয়, কিন্তু যেহেতু তোমাদের দিয়েছে করতে হবে, তো এই জায়গাটাতে হয় বলে লিখে দিলাম। এটা আবার একটা প্রমাণ আছে, ω/f। ওমেগা মানে হচ্ছে বেগুনি বর্ণের বিচ্যুতি মাইনাস রেড লাইটের বিচ্যুতি বাই হলুদের বিচ্যুতি, এই যে অনুপাতটা সেকে বলা হয় ওমেগা, বিচ্ছুরণ ক্ষমতা, ঠিক আছে। এই জায়গাটা হয় বলে লিখে দিলাম, নাহলে আবার প্রমাণটা অনেক বড় হয়ে যাবে। আপাতত অত বড় তোমাদের জন্য নয়, তোমাদের এইচএসে অত বড় প্রমাণ আসে না, ঠিক আছে। তাহলে কি করব, এইটাকে লিখবো ওমেগা বাই ক্যাপিটাল এফ সমান ω/f1, ওকে, এটা ω1, এটা -ω2/f2। এখন যেহেতু অবার্ণক বলছি,
মানে এইটা সবগুলো গিয়ে এক জায়গাতেই রঙিন তৈরি, মানে এক জায়গাতেই সাদা তৈরি করবে, রঙিন তৈরি করবে না। তাহলে কি দাঁড়াচ্ছে, ল্যামডার সাপেক্ষে এফ এর কোনো চেঞ্জ নাই। অর্থাৎ এখানে সাদা, লাল, লাল, নীল, বেগুনি যাই আসুক না কেন সবগুলো এক জায়গাতেই ফোকাস করবে। মানে কি এই ল্যামডার রেসপেক্টে ফোকাসগুলো প্রত্যেকটা আলাদা হবে না। তাহলে এক্ষেত্রে অবর্ণকের ক্ষেত্রে আমি এটাকে এক কাজ করে এইভাবে রেখে দিই, ডি ল্যামডা অফ 1/f। ঠিক, অবর্ণতার শর্ত হলো যে ল্যামডার সাপেক্ষে ফোকাস বারবার চেঞ্জ করবে না, সবগুলো গিয়ে এক জায়গাতেই ফোকাস করবে। এমনটা না যে বেগুনের জন্য আলাদা ফোকাস বিন্দু, লালের জন্য আলাদা, তাহলে তো ফোকাস চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে চেঞ্জ যখন করবে না, তাহলে ডি ল্যামডা অফ 1/f এটা অবশ্যই 0 হবে। তাহলে এটা 0 সমান এটা। অতএব ω1/f1 মাইনাস ω2/f2 সমান 0, বা এখান থেকে ω1/f1 সমান ω2/f2। এটা হচ্ছে অবর্ণতা শর্ত। ঠিক আছে, এটা একটু করবে, তোমাদের এই জায়গাটা প্রমাণটা তোমাদের জন্য নয়, তার জন্য আমি এইখানটা একটু স্কিপ করে গেলাম। নাহলে প্রমাণটা আরো এত বড় হয়ে যাবে যে পরীক্ষায় তোমরা লেখার টাইমই পাবে না। সো লিখতে গেলে তো একটু টাইম পেতেই হবে, তাই না? পরের কোশ্চেন কি দিয়েছে, একটি নববীক্ষণ যন্ত্রের স্বাভাবিক সমন্বয়ের ক্ষেত্রে বিবর্ধন ক্ষমতা 5 যদি দুটি লেন্সের মধ্যবর্তী দূরত্ব 0.24 মিটার এবং হয়, তবে উভয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। আর নববীক্ষণ মানে একটা ধরো দূরবীক্ষণই ধরে নাও, ঠিক আছে? এইটা হচ্ছে অবিলক্ষ লেন্স, তার ফোকাস দৈর্ঘ্য, আর এটা হচ্ছে আই লেন্স যেটা চোখের কাছে থাকে, আইপিস। তো এর ফোকাস দৈর্ঘ্য এফি। আর এইখান থেকে যে দূরবীক্ষণের দূরত্বটা সেটা হচ্ছে এটা, এফও হয় এইখান পর্যন্ত ধরো, আর এফও হয় তার এখান পর্যন্ত। অর্থাৎ নলের দৈর্ঘ্য সমান এল, দুটোর সমষ্টি হয়, ঠিক আছে? আর বিবর্ধন হয় অভিলক্ষের ফোকাস মানে এফও বাই এফি সমান এম, সেটা বলে দিচ্ছে 5। তাহলে এখান থেকে লিখতে পারি এফও সমান 5 এফি। ঠিক আছে, এই মানটা 1 নম্বরে বসে দেয়, এটা 1 নম্বর সমীকরণ। 1 থেকে পাই এফও প্লাস এফি সমান এল। এল এর দৈর্ঘ্যটা দেখো দিয়ে দিয়েছে। নলের দৈর্ঘ্য কত বলেছে, নলের দৈর্ঘ্য বলেছে দেখো 0.24 মিটার। ঠিক আছে, তাহলে 0.24 মিটার, এক কাজ করে এটাকে 100 দিয়ে গুণ করে 24 সেন্টিমিটার করে নাও তো। তাহলে এখান থেকে এফ এর জায়গায় 5 এফি বসিয়ে দাও, 5 এফি প্লাস এফি সমান 24, তাহলে 6 এফি সমান 24 বা এফি সমান 4 সেন্টিমিটার। অতএব এফও মানে হচ্ছে অবজেক্টিভ লেন্সের যে ফোকাস 5 ইন্টু এফি, তাহলে 5 ইন্টু 4 সমান 20 সেন্টিমিটার। তাহলে এই একটা অ্যান্সার। আর আইপিসের যে ফোকাস দৈর্ঘ্য সেটা হচ্ছে 4 সেন্টিমিটার। দূরবীক্ষণের ক্ষেত্রে মানে নববীক্ষণ, দূরবীক্ষণ এই জিনিসগুলোর ক্ষেত্রে আইপিসটা ছোট করা হয়, তাই তার ফোকাস লেন্সটাও ছোট হয় এবং পাওয়ারটা কিন্তু অনেক বেশি হয়। ঠিক আছে, যার ফোকাস দৈর্ঘ্য যত কম হবে তার পাওয়ার তত বেশি হবে। আচ্ছা, এফিটা 4 সেন্টিমিটার, এফওটা 20 সেন্টিমিটার। ঠিক আছে, 11 অথবাটা বলেছে যে গঠনমূলক ও ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তগুলি লেখো। তো গঠনমূলকের ক্ষেত্রে ছোট করে লিখে দেবে, গঠনমূলক ব্যতিচার। আমি আর ছবি টবি কিচ্ছু আঁকছি না, কোশ্চেন শর্ট ভাবে অ্যান্সার দেবে। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে এক্ষেত্রে পথ পার্থক্য মানে যে দুটো সুসংগত আলোক উৎস থেকে লাইট আসে তাদের মধ্যে যে পথ পার্থক্য সেইটা সমান λ/2 এর যুগ্ম গুণিতক। এই কথাটা লিখবে, যুগ্ম গুণিতক। ঠিক আছে, তার মানে ডেল্টা সমান আসবে n 2n ইন্টু λ/2, তাহলে n ল্যামডা, এই একটা শর্ত। আর ধ্বংসাত্মক ব্যতিচার এক্ষেত্রে আসবে পথ পার্থক্য। বেশি কিছু লিখতে যেও না, তাহলে ভুল হয়ে যেতে পারে, কারণ তোমাদের যদি মানগুলো বসাতে যাও দশা পার্থক্য করে তাহলে ভুল হতে পারে, অত লেখার দরকারই নেই। ডেল্টা সমান 2n + 1 ইন্টু λ/2, অর্থাৎ λ/2 এর অযুগ্ম গুণিতক। ঠিক আছে, এর সাথে সমান হবে গুণিতক, তার মানে বা ডেল্টার মানটা এটা হচ্ছে 2n + 1 λ/2, এইটুকু লিখবে, আর কিছু লিখতে হবে না। ওকে, নেক্সট। মানে আমার পর এনার্জি শেষ হয়ে আসছে বলতে গেলে, অনেকক্ষণ ধরে রেকর্ড চলছে তো গলা বসে যাচ্ছে, ঘুম পাচ্ছে, মাথা ধরে যাচ্ছে, কিন্তু শেষ করতে হবে, দিস ইজ টার্গেট। ওকে, নেক্সট কি বলেছে, একটি আচ্ছা আর একটা কোশ্চেন আছে ওর সাথে, সুসংগত আলোক উৎস বলতে কি বোঝো? সুসংগত আলোক উৎস বা কোহেরেন্ট সোর্স হচ্ছে এমন দুটি সোর্স যাদের দশা পার্থক্য সবসময় একই থাকে, অর্থাৎ একটা দশা যদি চেঞ্জ হয় অন্যটা দশাও সমানভাবে চেঞ্জ হবে বা পরিবর্তন হবে। ঠিক আছে, ভাষায় লিখতে পারবে, আর এটা নিয়ে কোনো মানে বেশি কিছু বলছি না।
আর একটা কথা মনে রাখবে, দুটো একই টাইপের আলোক উৎস, একই ওয়াটের আলোক উৎস, এটা কিন্তু সুসংগত হয় না। বরং একই লাইট থেকে দুটো যদি আমরা উৎস তৈরি করতে পারি, যেমন ফ্রেনেলের বাইপ্রিজমের মাধ্যমে, ওকে, ইয়ং এর দ্বিরেখা ছিদ্রের মাধ্যমে, তারপর হতে পারে যে লয়েডস মিররের মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই সুসংগত হবে। বাট দুটো একই টাইপের আলোক উৎস আলাদা আলাদা হলে তারা কিন্তু সুসংগত হয় না। ওকে, নেক্সট পরের কোশ্চেনটা দিচ্ছে, একটি একক রেখাছিদ্র অপবর্তন ঝালরে প্রথম অবম বিন্দুটির কৌণিক অবস্থান 30 ডিগ্রি, প্রথম গৌণ চরম বিন্দুর কৌণিক অবস্থান কি হবে? ভেরি গুড কোশ্চেন। দেখো, এইটা হচ্ছে প্রথম সেন্ট্রাল যে চরম বিন্দু, ঠিক আছে, এটাকে কিন্তু চরম ভাববো। মানে চরমটা কিরকম, ছায়াটা চরম, ঠিক আছে, ছায়াটা চরম, এটা হচ্ছে অবম। ওকে, এখন কি দিয়েছে আগে কোশ্চেনটা ভালো করে পড়ো। বলেছে যে অপবর্তনের প্রথম অবম বিন্দুর কৌণিক অবস্থান। আচ্ছা, অবম বিন্দু গঠনের শর্ত, অবম বিন্দুর জন্য যে শর্তটা হয় মনে রাখবে একটা, এখানে সেই ব্যতিচারের ঝালর ক্ষেত্রে যেটা চরমের ক্ষেত্রে হতো মানে গঠনমূলক ব্যতিচার, এখানে সেটা অবমের জন্য হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এ সাইন থিটা, এটা হচ্ছে ছিদ্রের ব্যাস, এখানে যে ছিদ্রটা ছিল না এখান থেকে এটা হচ্ছে এ। তো আমি আর ছবিটা এত আঁকছি না, অত কিছু লাগবে না, জাস্ট জিনিসটা বুঝে নাও। এ সাইন থিটা এটা হবে অবম বিন্দুর জন্য হচ্ছে যুগ্ম গুণিতক 2n × λ/2, এটা মনে রাখবে। আর চরম বিন্দুর জন্য এটা হবে অযুগ্ম গুণিতক, অর্থাৎ এ সাইন থিটা সমান 2n + 1 λ/2, 2n + 1 λ/2, ঠিক আছে। তাহলে আমি আবার ছবিটা মুছে দেবো ম্যাথটা ক্যালকুলেট করার জন্য। প্রথম ক্ষেত্রে বলেছে প্রথম অবম বিন্দুটি কৌণিক অবস্থান 30 ডিগ্রি, তাহলে এক কাজ করে এখানটা বসিয়ে দাও। প্রথম বলেছে তাহলে এনটা 1, a × sin 30 সমান 2 × 1 × λ/2, তাহলে এখান থেকে a/2 sin 30 মান হাফ সমান ল্যামডা, তাহলে a সমান 2 ল্যামডা, ঠিক আছে। এখানে এনটা 1 বসাচ্ছি কারণ প্রথম অবম বিন্দুর জন্য। ওকে, এই মানটার পর এখানে বসাবো। এখানে কি কোশ্চেনটা দিয়েছে, এখানে কোশ্চেনটা বলেছে যে প্রথম গৌণ চরম বিন্দু। আচ্ছা, এখানে প্রথম গৌণ চরম বিন্দু, তাহলে প্রথম গৌণ চরম বিন্দুর জন্য চরম বিন্দু কি হবে, দেখো এ সাইন থিটা সমান প্রথম মানে হচ্ছে এনটা 1 বসাও, 2 × 1 + 1 × λ/2, এর মানটা 2 ল্যামডা এখান থেকে বসিয়ে দাও। তাহলে এখান থেকে এ মানে 2 ল্যামডা × সাইন থিটা, এটা আসবে দেখো 2 × 3 3 λ/2, তাহলে ল্যামডাটা কেটে যাচ্ছে, ঠিক আছে। সাইন থিটা সমান আসছে দেখো 3/4, এটাই অ্যান্সার, বা সাইন ইনভার্স করে নিতে পারো। অ্যান্সার কি দিয়েছে, সাইন ইনভার্স। তাহলে এক কাজ করো থিটাটা বার করে নাও, বা থিটা সমান সাইন ইনভার্স 3/4, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এখানে সূত্র দুটো মনে রাখবে, এটার ক্ষেত্রে হচ্ছে যুগ্ম গুণিতক আর এটার ক্ষেত্রে হচ্ছে অযুগ্ম গুণিতক। চরম বিন্দুর ক্ষেত্রে অযুগ্ম আর অবম বিন্দুর ক্ষেত্রে যুগ্ম, এটা একটা অপবর্তনের সাথে ব্যতিচারের পার্থক্য, ঠিক আছে, মনে রাখতে হবে এটা। নেক্সট 12 দাগ, একটি মানে লাস্ট কোশ্চেন আমাদের, তা লাস্ট বললে কি হবে, একটা কোশ্চেন নয়, 5টা কোশ্চেন অ্যাকচুয়ালি। একটি অর্ধপরিবাহী ইলেকট্রন ঘনত্ব হোল ঘনত্ব সমান, তার মান 6 × 10⁻10 m3। ভরক্রিয়া সূত্র মনে আছে? ভরক্রিয়া সূত্র থেকে আমরা এন টাইপ আর পি টাইপ দুটো আলাদা যদি অর্ধপরিবাহী ভাবি, একটা অর্ধপরিবাহীকে একবার এন টাইপ বানাচ্ছি একবার পি টাইপ বানাচ্ছি। কিভাবে এন টাইপ বানানো যায়, যে পঞ্চযোজী মৌল যেমন ধরো ফসফরাস, আর্সেনিক এগুলো ডোপিং করে, আর পি টাইপ বানানো যায় ত্রিযোজী মৌল যেমন বোরন, অ্যালুমিনিয়াম এগুলো দ্বারা ডোপিং করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ভরক্রিয়া সূত্র বলছে যে ওই যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী তাদের এন টাইপে হোক সেটা বা পি টাইপ, মানে একটাকে নিয়ে আমরা দু রকম বানাচ্ছি। তার যে মানে এন মানে হচ্ছে এখানে ইলেকট্রন ঘনত্ব আর পি মানে হচ্ছে এখানে হোল ঘনত্ব, সেটা তার যে বিশুদ্ধ অর্ধপরিবাহী ছিল সেখানে যে আদান ঘনত্ব তার স্কোয়ারের সাথে সমান হয়, এটা হচ্ছে ভরক্রিয়া সূত্র। এখন কি বলেছে যে প্রথমটা বলেছে সমান, এর তার মানটা হচ্ছে 6 × 10⁻10, তাহলে এটা হচ্ছে 6 × 10⁻10 তার হোল স্কোয়ার, মানে 36 × 10⁻20, ঠিক আছে। একক দেওয়া দরকার নেই এখানে যেহেতু ম্যাথ করছি। একটি নির্দিষ্ট অবিশুদ্ধি ডোপিং এর ফলে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়ে 9 × 10⁻14, তাহলে এক কাজ করে এন এর জায়গায় রাখো 9 × ইলেকট্রন ঘনত্ব মানে এনটা লিখছি ইলেকট্রন ঘনত্ব, একটু সাইড করে লিখছি ইলেকট্রন ঘনত্ব, এন মানে নেগেটিভ আর ইলেকট্রনের আধান নেগেটিভ মনে রাখতে পারবে, ঠিক আছে।
আর পিটা হচ্ছে হোল ঘনত্ব, হোল ঘনত্ব। ওকে, তাহলে এইটা যদি 9 × 10⁻14 হয়ে যায়, তাহলে এইটা কত হবে ইন্টু পি, কত দাঁড়াচ্ছে 36 × 10⁻20। তাহলে এখান থেকে পি এর মান আসছে দেখো 36 × 10⁻20 বাই, আচ্ছা এটা 20/9 × 10⁻14, এটা তো বলেছে 9 × হ্যাঁ 10⁻14। তাহলে কাটাকুটি করো 4 × 10⁻6। খেয়াল করো এন এর মান গ্রেটার দ্যান পি এর মান, মানে ইলেকট্রন ঘনত্ব হচ্ছে 9 × 10⁻14, এনটা যখন হচ্ছে 9 × 10⁻14 তখন পি এর মানটা হচ্ছে কত 4 × 10⁻6। তাহলে এখানে সংখ্যাগুরু বাহক কারা, সংখ্যাগুরু বাহক মানে যারা নাম্বারে বেশি আছে, সংখ্যায় বেশি আছে, সেটা হচ্ছে ইলেকট্রন। কেন, ইলেকট্রন ঘনত্বটা বেশি এসে গেছে মানে তো একক আয়তন ইলেকট্রন সংখ্যাটা বেশি। তো তাহলে সংখ্যাগুরু বাহক যখন ইলেকট্রন, এটা কি ধরনের হবে এন টাইপ। ঠিক আছে, ইলেকট্রন হলে সেটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করে, আর হোল যেহেতু তার আধানটা পজিটিভ সেটাকে মনে রাখার জন্য পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করে। ওকে, দেখো কমপ্লিট। নেক্সট পরের কোশ্চেনে যাও। পরের কোশ্চেন কি আছে, ট্রানজিস্টর কিভাবে সুইচ হিসেবে কাজ করে তা বর্তনীর চিত্র সহ ব্যাখ্যা করো। দেখো আমরা একটা এনপিএন ট্রানজিস্টর এঁকে নিয়েছি, ঠিক আছে, শর্টে সার্কিটটা বোঝানোর জন্য। এখানে আউটপুট ভোল্টেজ যেটা ভিসিসি, সেটা হচ্ছে আমাদের কালেক্টর অবস্থানটাকে, মানে আউটপুট কারেন্টে এখানে যোগান দেবে শক্তি, আর এটা ইনপুটে দেবে। আর এখানে যদি আমরা কারচফস ল অ্যাপ্লাই করি, এটা ধরো আইসি প্রবেশ করছে, এইদিকে আইবি প্রবেশ করছে, মনে রাখার উপায় হচ্ছে আই যদি বেরোয় বাকিগুলো সব ঢুকবে। তাহলে দেখো এখানটা কারচফস ল অ্যাপ্লাই করলে ভিসিসি সমান ভিসিই প্লাস আইসি আর এল। ওকে, আইসি হচ্ছে কালেক্টর কারেন্ট আর আর এলটা হচ্ছে এখানে লোড রেজিস্ট্যান্স। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি ভিসিই সমান ভিসিসি মাইনাস আইসি আর এল, বা V0, এটাকে আউটপুট ভোল্টেজও বলা হয় এই ভিসিইটাকে। ঠিক আছে, ভিসিসি মাইনাস আইসি আর এল। এখন এই সমীকরণটার সাহায্যে আমরা যদি গ্রাফটা আঁকি, গ্রাফটা থেকে আমরা বুঝতে পারবো, একটা গ্রাফ আঁকছি সেটা হচ্ছে ভি এর ভার্সেস আই যে গ্রাফটা, ঠিক আছে, আইসি ভার্সেস ভিসিই, এই গ্রাফটা আঁকলে বা ভি আউটপুট। ওকে, তাহলে এর যে এইভাবে যে গ্রাফগুলো পায়, অর্থাৎ এইভাবে গ্রাফগুলো, ঠিক আছে, আমরা কাজ করে এটাকে হালকা করে সরিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এই গ্রাফগুলো পাওয়ার পর আমরা যদি এখানে দুটো পয়েন্ট কনসিডার করি, একটা হচ্ছে এ বিন্দুতে, দেখো এ বিন্দু মানে কোনটা হচ্ছে, এটা ধরো এ বিন্দু, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে কাট অফ রিজিয়ন, আর এই জায়গাটা হচ্ছে স্যাচুরেটেড রিজিয়ন। এটাকে কাট অফ, আমি শর্টে লিখছি একটু, কাট অফ, আর এটা হচ্ছে সম্পৃক্ত রিজিয়ন। ওকে, মানে এইখানটা কারেন্টটা সম্পৃক্ত, এখানটা কাট অফ হয়ে যাচ্ছে, কারেন্টটা জিরো হয়ে যাচ্ছে। তো এ বিন্দুতে কি হয় দেখো, এ বিন্দুতে জাস্ট কি ঘটছে, কাট অফ রিজিয়ন, তো মানে কারেন্টটা জিরো, তা কারেন্টটা জিরো মানে V0 মানটা প্রায় ভিসিসি, তার মানে ভোল্টেজটা যখন আউটপুট ভোল্টেজ প্রায় সমান হয়ে যাচ্ছে তখন তো কারেন্টই আসছে না। আউটপুট ভোল্টেজের বিভব প্রভেদ যদি সমান হয়ে যায় তখন কারেন্ট আসছে না, তখন এই বিন্দুতে এটা অফ অবস্থা সূচিত করবে, অফ অবস্থা সূচিত করবে। অন্যদিকে বি বিন্দুতে, এটা যদি একটা লোড লাইন টানি আমরা, বি বিন্দু বার করবো কি করে, সেখানে জাস্ট এখানে আইসিটা জিরো বসিয়ে দাও, তাহলে এ বিন্দু পেয়ে গেছি, মানে ভি অ্যাক্সিসের উপর আইটা জিরো। আবার বি বিন্দুতে, বিতে এখানে জাস্ট দেখো এখানে ভিটা জিরো করে দাও, ভিসিসিটা জিরো করে দিলে V0 সমান মানটা পাচ্ছি, দেখো মানে এই V0টা জিরো করে দাও, তাহলে তখন আইসিটা মান পাচ্ছি ভিসিসি বাই আর এল। তো খেয়াল করো বিতে কি পাচ্ছি, আইসি সমান ভিসিসি বাই আর এল। এই জায়গাটায় ভিসিসিটা খুব হাই হয়, এই বিন্দুতে ভিসিসিটা হাই হয়, তখন মানে ভিসিটা এতটাই বিভবটা বেশি যে কারেন্ট ওখানে যেতেই পারছে না, মানে এতটা ওদের মধ্যে বেশি, যে কারণে এই বিন্দুতে জাস্ট অফ অবস্থায় চলে আসে, এটা কাট অফ। আর বি বিন্দুতে কি হয়, আইসি সমান ভিসিসি বাই আর এল, এখন ভিসিসি আর ভিসি প্রায় সমান হয়, যে কারণে V0টা প্রায় জিরো, তখন এটা হচ্ছে অন অবস্থা, অর্থাৎ এক্ষেত্রে আরামসে কারেন্ট ফ্লো করে এটার জন্য। ঠিক আছে, তো এইভাবে একটা এখানে একটা নির্দিষ্ট কারেন্টের জন্য আউটপুটেতে কখনো কারেন্টকে পুরো আমরা যে লাইনটা সেটাকে কখনো হর্ষবর্তনী বা শর্ট সার্কিট করছি, আবার কখনো ওপেন সার্কিট করে দিচ্ছি, মানে ওপেন সার্কিট করা মানে অফ অবস্থা, আর এটা হচ্ছে বিতে, ঠিক আছে, আর এটা হচ্ছে শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, তখন শর্ট সার্কিট মানে হচ্ছে অন অবস্থা, ঠিক আছে, আর এটা হচ্ছে ওপেন সার্কিট, ওপেন সার্কিট মানে হচ্ছে অফ অবস্থা। ওকে, এইভাবে একটা ট্রানজিস্টর আমাদের জন্য মানে
সুইচ হিসাবে কাজ করে। তোমরা এটা একটু আরেকটু থিওরিটা পড়বে, অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা 12 অর এ, 12 অথবা এ। কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেনটা বলেছে একটি অর্ধপরিবাহীর সরি পদ্ধতিচিত্রে বর্ণিত বর্তনী ক্ষেত্রে আউটপুট ওয়্যার বুলিয়ান সম্পর্কটি লেখো, সংশ্লিষ্ট সত্য সারণীটি প্রস্তুত করো। আমরা কাজ করে এটা ছবিটা এঁকে নিই। দেখো এখানে এ অ্যান্ড গেটের মধ্যে এটা এ এটা এ আকারে ঢোকা মানে এখানে কি আসবে, এ ডট এ মানে এ আকারে আসবে, অর্থাৎ এই প্রান্তটা এই যে প্রান্তটা এখানে এ আকারে আসবে। আর বি ইনপুট হিসাবে এখানে নট গেটের মধ্যে আছে, তাহলে এখানটা কি বেরোবে, বি বার, মানে এখানটাতে বি বার আকারে আসবে এই জায়গাটা। তো এই যে অর গেটটা আবার তৈরি হয়েছে, এখানে এ আর বি বার যাচ্ছে, তার মানে অর গেটের সূত্র অনুযায়ী এ প্লাস বি বার এটা আসবে, অর্থাৎ ইকুয়েশনটা আসবে ওয়াই ইকুয়ালস এ প্লাস বি বার, ঠিক আছে। তাহলে ট্রুথ টেবিলটাকে সাজালে এইভাবে আসবে। তো দেখো আমরা এক কাজ করি, এর মান 1, বি এর মান 1, এর মান 1, বি এর মান 0, এইটা 0, এটা 1, এইটাও 0, এটাও 0, এই চারটে মানই তো ধরতে পারি, তাই তো। কারণ দুটো আছে মানে 2 স্কোয়ার মানে 4 আকারে। তো এরপর মানগুলো বসাও। ওয়াই এর মান দেখো 1, আর বি বার মানে কত হবে, 1 বার মানে 0, তাহলে এটা আসবে দেখো 1 প্লাস 1 বার মানে হচ্ছে 1 প্লাস 0, তার মানে হবে 1 আর 0 মিলে হয় 1, ঠিক আছে। তাহলে আমি এক কাজ করি, আচ্ছা এখানেই থাক, 1 আর 0 মিলে এখানে 1, 0 মানে হচ্ছে 0 বার, তাহলে 1 প্লাস 0 বার, তাহলে এটা হবে 1 প্লাস 1 মানে 1 আর 1 মানে আবার 1। আচ্ছা 0 আর 1 হলে এটা 0 এটা 1, তাহলে কি আছে 0 প্লাস 1 তার বার মানে হচ্ছে 0, আর 1 বার মানে হচ্ছে 1 এর পরিপূরক 0 মানে 0, এই ক্ষেত্রে 0। আচ্ছা এটা 0 এটা 0, তাহলে এটা কি হবে 0 প্লাস 0 বার মানে হচ্ছে 0 প্লাস 1 মানে 1। খেয়াল করে তিনটা কন্ডিশনে 1 এসছে, একটাই মাত্র লোয়েস্ট অবস্থা, ঠিক আছে, অফ অবস্থা, বাকি তিনটা হচ্ছে অন অবস্থা। এটা হচ্ছে ট্রুথ টেবিলটা। তোমরা বোঝার সুবিধাতে আমি এইভাবে যোগটা বুলিয়ান অ্যালজেব্রার যে যোগটা করে দেখিয়েছি, তো ভালো করে দেখবে। ওকে, পরের কোশ্চেন, এই একটা বাইনারি সংখ্যা যেটা দেখো তোমাদের জন্য আমি পোস্ট করেছিলাম বাইনারি নাম্বারটা থেকে ডিজিটালে কনভার্ট করার জন্য। তো এখানে লিখে দিচ্ছি 111.11 হোল 2। তাহলে দেখো এখানে তিনটে আছে মানে আমি বলেছি এক ঘর কমিয়ে নেবে, তাহলে 2 টু দি পাওয়ার 2 থেকে স্টার্ট করবে ইন্টু 1 প্লাস পরের এক আছে মানে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, কমে কমে আসছে পাওয়ারগুলো 2 টু দি পাওয়ার 2 1 0, পরেরগুলোর জন্য আবার 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2। তাহলে যোগ করে দাও, এটা হচ্ছে 4 2 1 1/2 মানে 0.5 0.25, ঠিক আছে। 4 2 6 7 7.75, এখানে সাফিক্সে হোল 10 দেবে মানে ডেসিমাল নাম্বার বোঝানোর জন্য 10, ঠিক আছে। ডেসিমাল নাম্বার সম্পর্কে আমরা ডিটেলস আরো আলোচনা করছি আমাদের যে মডেল নাম্বার 1টা 1 নম্বর মডেল পেপারে। ওকে, তারপর কি বলেছে, কোন ট্রানজিস্টর কোন অঞ্চলে ডোপিং সবচেয়ে বেশি করা হয় এবং কেন। এখানে অ্যান্সারটা এখানেই লিখে দিচ্ছি, সিটা, ঠিক আছে। এখানে সিটা সেটা হচ্ছে এমিটার রিজিয়নে, ঠিক আছে, এমিটার বা নিঃসারক, এইখানে ডোপিংটা সব থেকে বেশি করা হয়, কারণ নিঃসারকের কাজটাই হচ্ছে, এটা ধরো একটা ট্রানজিস্টরের এনপিএন জাংশন, এনপিএন, ওকে, এটা এই এমিটার, এইখানটা ধরো সরু করে করা হয় বেস, আর এই জায়গাটা বড় রাখা হয়। তো এইখানটা যদি প্রচন্ড ঘন করে যদি ইয়ে করা হয়, ডোপিং করা হয়, তবেই তো এখান থেকে ইলেকট্রন বা হোল তারা এইদিকে বেরিয়ে আসার সুযোগ পাবে, মানে এখান থেকে এমিট হবে। আর এই রিজিয়নটা বড় রাখা হয়, তার কারণটা হচ্ছে এটা কালেক্টর বড় না রাখলে ইলেকট্রন হোলগুলো এসে এখানে জায়গা পাবে না। আর এই ভিতরে যে বেসটা এটা পাতলা রাখা হয়, যদি পাতলা না রাখা হয় তাহলে কি হবে, ইলেকট্রন হোলগুলোর যে একটা এনার্জি ব্যান্ড গ্যাপ তৈরি হয় বা বেরিয়ার গ্যাপ তৈরি হয় সেটাতে পাস করতে পারবে না, ঠিক আছে। তাহলে মনে হবে নিঃসারকের ক্ষেত্রে ইলেকট্রন বা হোল ঘনত্ব বেশি, মানে এখানে যে আদান ঘনত্বটা বেশি করা হয়, কি হয়েছে ডোপিংটা বেশি করা হয় যাতে করে সহজে নিঃসৃত হতে পারে আমাদের ইলেকট্রন হোল। আচ্ছা এরপর আমাদের যেটা বড় কথা, সবশেষে যেটা না বললে নয়, যে তোমাদের জন্য আমাদের এই পরিশ্রম তখনই সার্থক হবে যখন তোমাদের একজনের জায়গায় দুজন, দুজনের জায়গায় চারজন, চারজনের জায়গায় 5 জন বা 10 জন, 20 জন, 100 জন, এইভাবে আমরা হেল্প করতে পারবো। আর সেটা একমাত্র সম্ভব তোমাদের বন্ধুদেরকে ভিডিওটিকে শেয়ার করার মাধ্যমে, ঠিক আছে। আর তোমরা যদি কেউ আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো, অন্ততপক্ষে আগামী যে পরীক্ষা আসছে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, আগামী 4th সেমিস্টার পরীক্ষার জন্য, অর্থাৎ 4th সেমিস্টার পরীক্ষার জন্য বা 2nd সেমিস্টার পরীক্ষা যেটাই হোক না কেন, যদি তোমাদের ভাইরা, দিদিরা, বোনরা যে থাকুক যারা 2nd সেমিস্টার বা 4th সেমিস্টার দুটোর জন্য খাটছে, কারণ আমাদের রায় মার্টিনের 2nd সেমিস্টার সিরিজও চালু হবে খুব শীঘ্রই, বই বেরিয়ে গেলেই, ঠিক আছে, আমার হাতে বই পৌঁছে গেলেই। তো সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবে না, আর তোমাদের যে মতামত সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আমরা প্রত্যেকটা কমেন্টকে খুব সূক্ষ্মভাবে পড়ার চেষ্টা করি
যাতে করে তোমাদের প্রবলেমগুলো আমরা বুঝতে পারি। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করতে ভুলবে না, যাতে করে আমরা পরের ভিডিও বানানোর জন্য আবার রেডি হয়ে যেতে পারি। কারণ তোমাদের একটি লাইকই আমাদের পরের ভিডিওর জন্য একদম মেডিসিন। ওকে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।